আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই আপুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বিগত ক্লাসগুলোর মতো আজকে নতুন একটা ক্লাস নিয়ে আসছি, সেটা হচ্ছে যে আপনাদের পদার্থের গাঠনিক ধর্ম। তো ফিজিক্স বিবর্ধন কোর্স ক্লাস আজকে হচ্ছে 17 নম্বর ক্লাস। তো প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি আপনাদের পার্টিসিপেশন দেখলাম, অ্যাকচুয়ালি মানে লাস্ট কয়েকটা ক্লাস তো ভাই রেকর্ডেড নিচ্ছি, লাস্ট একটা নিলাম, আরও 2টা হবে রেকর্ডেড। তো তারপর ইনশাল্লাহ আমার ক্যামেরার সমস্যাটা যদি সলভ হয়, ক্যামেরার সমস্যাটা এখনও সলভ হয়নি, তো সলভ হলে আমরা হচ্ছে লাইভ ক্লাসে ফেরত আসবো। ঠিক আছে, লাইভ ক্লাসে ফেরত আসবো। তো এখন ঘটনা যেটা যে আপনাদের পার্টিসিপেশন কিন্তু একটু কম, আপনারা হোমওয়ার্কগুলো একটু কম করতেছেন। তো এখন আমি যদি পড়ানোর পর আপনারা যদি হোমওয়ার্ক একটু কম করেন, সেক্ষেত্রে লসটা কিন্তু আপনাদের। ঠিক আছে, হোমওয়ার্কগুলো একটু করবেন, ক্লাসটা করছেন কষ্ট করে, হোমওয়ার্কগুলো করবেন। ক্লাসে যা শিখেছি সেটা বুঝতে পারছেন কিনা সেটা হোমওয়ার্ক করার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন, অন্যথায় কিন্তু জিনিসটা বুঝতে পারবেন না। তো যাই হোক, আজকে ক্লাসটা শুরু করি। আজকে পদার্থের গাঠনিক ধর্ম লেকচার নম্বর 4, আমি মোহাম্মদ তারেক মাহমুদ আপনাদের সাথে আছি। ঠিক আছে, তারেক মাহমুদ। তো অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে যে লাস্ট কয়েকটা ক্লাসে একটা প্যাটার্ন শুরু করছি, তো আমরা আজকে হচ্ছে যে কি ওয়ার্ম আপ শুরু করব, যে হচ্ছে যে আপনারা ক্যালকুলেটর, খাতা, কলম হাতের সামনে নিয়ে বসেন, ইনশাল্লাহ আমরা একসাথে অঙ্কগুলো করা শুরু করি। ঠিক আছে, তো প্রথম প্রশ্নটা এখানে কি বলছে যে 2 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃষ্টির ফোঁটা 2 মিটার পার সেকেন্ড প্রান্তিক বেগে নিচে পড়তেছে। ঠিক আছে, একটা বৃষ্টির ফোঁটা 2 মিলিমিটার ব্যাসার্ধ এবং হচ্ছে সে 2 মিটার পার সেকেন্ড প্রান্তিক বেগে নিচে পড়তেছে। এখন বলছে এরকম 8টা ফোঁটা আছে। হ্যাঁ, এরকম 8টা ফোঁটা যদি একত্রিত হয়, মানে 8টা ছোট ছোট ফোঁটা, 8টা ছোট ছোট ফোঁটা যদি একসাথে একটা বড় ফোঁটায় পরিণত হয়, তো তখন বলছে যে তার প্রান্তিক বা অন্তবেগটা কত হবে। ঠিক আছে, তখন তার প্রান্তিক বা অন্তবেগ কত হবে। ঠিক আছে, এখানে কিন্তু ঘটনা হচ্ছে 2টা ঘটনা আছে। ঠিক আছে, আচ্ছা, তো এখন প্রথম কথা হচ্ছে ভাইয়া কিন্তু গতকালকে আপনাদেরকে প্রান্তিক বা অন্তবেগ, যে হচ্ছে আদি প্রান্তিক বেগ এবং হচ্ছে যদি আদি ব্যাসার্ধ দেওয়া থাকে এবং যদি পরবর্তী ব্যাসার্ধ বা বেগ জানেন, আপনারা যাতে সম্পর্কেও একটা দিয়ে দিছিলাম গতকালকে ভাইয়া, যে ভি সমানুপাতিক কি ছিল আর স্কোয়ার। এই সম্পর্কটা কিন্তু গতকালকে আমরা দেখাইছিলাম যে অন্তবেগের ক্ষেত্রে বেগ আর গোলকের যে ব্যাসার্ধ সেটার মধ্যে সম্পর্ক হচ্ছে এটা। তো সেখান থেকে আমরা কি পাইছিলাম, সেখান থেকে আমরা পাইছিলাম ভি ইকুয়াল টু কে ইন্টু আর স্কোয়ার। তো এখান থেকে আমরা কি পাইছি, ভি বাই আর স্কোয়ার ইকুয়াল টু কে। তাহলে এখন কি করতে পারি, ভি ওয়ান বাই আর ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ভি টু বাই আর টু স্কোয়ার ইকুয়াল টু ভি থ্রি বাই আর থ্রি স্কোয়ার ইকুয়াল টু কে বলতে পারি না? তার মানে কি এইটা আর এটা কি ইকুয়াল, এটা বলতে পারি। ঠিক আছে, তো ওই ইকুয়েশন থেকে, মানে এই ইকুয়েশন থেকে এখানে আমরা চলে আসতে পারি চাইলেই। ঠিক আছে, এই ইকুয়েশনে চলে আসতে পারি এই সম্পর্ক থেকে। তো এখন দেখেন আপনাকে কি দেওয়া আছে, আদিতে যে প্রান্তিক বেগ সেটা দেওয়া আছে, মানে ভি ওয়ান দেওয়া আছে, বলছে 2 মিটার পার সেকেন্ড। তারপরে আপনাকে বলছে যে আদি যেই ব্যাসার্ধ সেটা দিচ্ছে 2 মিলিমিটার। ঠিক আছে, আর ওয়ান এর ভ্যালু দেওয়া আছে 2 মিলিমিটার। এটাকে কিসে নেবেন, মিটারে নিয়ে যাবেন আপনারা। ঠিক আছে, একক চেঞ্জ করবেন। তারপরে কি বলছে, এরকম 8টা ফোঁটা একত্রিত হলে তার প্রান্তিক বা অন্তবেগ কত। এই যে এই বেগটা কত সেটা আপনাকে জানতে চাইছে। এখন আপনি কি আর2 জানেন? আর2 তো জানেন না, কিন্তু আর2 বের করার জন্য আপনাকে একটা প্রসেস বলে দিছে। প্রসেসটা কি বলছে, যে 8টা এইরকম ফোঁটা একত্রিত হয়ে একটা বড় ফোঁটা বানাইছে। ঠিক আছে, তাহলে 8টা ফোঁটার কি আলাদা আলাদা, বা 8টা পানি বা বৃষ্টির ফোঁটা সেগুলার কি আলাদা আলাদা 8টা আয়তন আছে না? তাহলে সবগুলো মিলে যখন একটা বড় ফোঁটায় রূপান্তরিত হবে, তার মানে কি ওই 8টার আয়তন যোগ করলে কি আমি বড় ফোঁটার আয়তন পাবো। ঠিক আছে, তাহলে দেখেন 8টার ক্ষেত্রে আপনার হচ্ছে যে মনে করেন যে 2 মিলিমিটার, তো 2 মিলিমিটারকে আমরা হচ্ছে যে কিভাবে লিখতে পারি, দেখেন 8টা ফোঁটার টোটাল আয়তন কত। একটা ফোঁটার আয়তন আমি বের করি প্রথমে, একটা ছোট ফোঁটার আয়তন কত, 4/3, যেহেতু গোলক পাই আর কিউব, এটা হচ্ছে একটা ছোট ফোঁটার আয়তন। তাহলে 8টা ছোট ফোঁটার আয়তন কত, 8 ইন্টু এটা। ঠিক আছে, তো 8 ইন্টু 4/3 ইন্টু পাই ইন্টু আর এর ভ্যালুটা কিসে নেবেন, আপনারা মিটারে নিয়ে যাবেন। ঠিক আছে, তো মিটারে নিলে কত হবে, 2/1000। ঠিক আছে, কিউব। তো এখান থেকে আপনারা কি পাবেন, 8টা ছোট ফোঁটার আয়তন পাবেন। তো ভাইয়া একটু আগে কি বললাম, যে 8টা ছোট ফোঁটার আয়তন হবে হচ্ছে যে আপনার, এটুকু আমি একটু মুছে দিচ্ছি, 8টা ছোট ফোঁটার আয়তন হবে কি, মানে 8টা ছোট ফোঁটা মিলে তো একটা বড় ফোঁটা বানাচ্ছে, তার মানে বড় ফোঁটাটার যে আয়তন সেটা 8টা ছোট ফোঁটার আয়তনের সমান হবে। তার মানে কি বড় ফোঁটার আয়তন হবে হচ্ছে ধরেন 4/3 পাই আর কিউব। তার ব্যাসার্ধ তো আমি জানি না, সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো এখন দেখেন আমি 8টা ছোট ফোঁটার আয়তন ইকুয়াল টু একটা বড় ফোঁটার আয়তন। তো এখন দেখেন 4/3 পাই এখানে আছে, 4/3 পাই এখানে আছে, তো কাটাকাটি করলাম। এখানে দেখেন সবগুলো হচ্ছে ভ্যালু, আপনি এখান থেকে কি আর এর ভ্যালু পেয়ে যাবেন না,
যে বড় ফোঁটার যে ব্যাসার্ধটা হবে, 8টা ছোট ফোঁটা মিলে একটা বড় ফোঁটা যদি তৈরি করে, তাহলে বড় ফোঁটার যে ব্যাসার্ধ হবে সেটা আমরা এখান থেকে বের করতে পারবো না, এত মিটার। ঠিক আছে, তো এত মিটার যদি বের করতে পারেন, বড় ফোঁটার ব্যাসার্ধটা কি আসলে R2। ঠিক আছে, তার মানে এই R ইকুয়াল টু কি R2। তো দেখেন আপনি এখন R2 এর ভ্যালুও জানেন, তো আপনি R1 জানেন, V1 জানেন, R2 জানেন, তাহলে আপনি ইজিলি V2 এর মান বের হয়ে গেছে আপনার। ঠিক আছে, তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তো এই অঙ্কটা আমি আগে কোথাও দেখি নাই, আমি কনসেপ্ট বুকে পাইছি, তো সেখান থেকে আপনাদেরকে দিলাম আর কি। ঠিক আছে, যেহেতু গতকালকে ওই কনসেপ্টের কথা বলছিলাম সেই জন্য এটা দিলাম। হ্যাঁ, আচ্ছা, তো যে বাড়ির কাজ করছেন, ঠিক আছে, তার বাড়ির কাজ আমি দেখছি খুব সুন্দরভাবে করছেন। জাস্ট হচ্ছে আপনার একটু কোশ্চেন পড়তে মনে হয় তাড়াহুড়া করেন, যে কারণে হচ্ছে প্রশ্ন ভুল তুলেন। ঠিক আছে, বা হচ্ছে ক্যালকুলেশন করতে গেলে কিছু ভুল করেন, তো এই ভুলগুলো করবেন না। হ্যাঁ, তো আপনার বাড়ির কাছ থেকে আমি দেখলাম যে আপনার মোটামুটি সব অঙ্কই হয়েছে, জাস্ট এই অঙ্কটা হয়নি। আচ্ছা, এই অঙ্কটা না হওয়ার কারণ আছে, কারণ এই অঙ্কটা হওয়ার জন্য একটা স্পেশাল টেকনিক আছে, যে টেকনিকটা আপনি আপনাদেরকে বলিই নেই। ঠিক আছে, তো দেখলাম আর কি কে করেন কে করেন না। ঠিক আছে, তো একজন দেখলাম যে খুব ভালো পার্টিসিপেট করছেন, তো যাক। আচ্ছা, এইটা করার জন্য আমাদের একটা থিওরি লাগবে। ঠিক আছে, তো থিওরিটা হচ্ছে, প্রুফটা হচ্ছে যে আমাদের বইতে আছে। হ্যাঁ, যে আমরা যখন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে উঠছি, তো সেখানে হচ্ছে আমরা এই সূত্রটা পাইছিলাম। ঠিক আছে, তো আপনাদের কোনো বইতে আমি এরকম সূত্র দেখি নাই, তো আপনাদের কারো বইতে যদি আপডেটেড ভার্সনে যদি থাকে জানাবেন যে হ্যাঁ ভাই আমার এই বইতে আছে, তাহলে হচ্ছে মনে করেন যে অন্যদের জন্য সুবিধা হবে যে বইতেই আছে। হ্যাঁ, তো আমি যেহেতু অঙ্কটা পাইছি আমি দিচ্ছি, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, জাস্ট একটা জিনিস মনে রাখবেন, তাহলে হচ্ছে অঙ্কটা পেরে যাবেন। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবেন, যে মনে করেন কোন একটা নলের দৈর্ঘ্য, একটা নলের যদি দৈর্ঘ্য দেওয়া থাকে, একটা নলের দৈর্ঘ্য, ব্যাসার্ধ, ঠিক আছে, মনে করেন একটা নল আছে, সেই নলের আপনি দৈর্ঘ্য জানেন, ব্যাসার্ধ জানেন, তারপর নলের দুই প্রান্তের যে চাপ সেটাও জানেন, নলের দুই প্রান্তের চাপ, দুই প্রান্তের যে চাপ সেটাও যদি জানেন, এবং তরলের যদি সান্দ্রতাঙ্ক জানা থাকে, ঠিক আছে, সান্দ্রতাঙ্ক বা ইটা, তরলের যদি ইটা বা সান্দ্রতাঙ্ক আপনার জানা থাকে, তাহলে সেখান দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ পানি যাবে সেটার আয়তন আপনি বের করতে পারবেন একটা সূত্র দিয়ে। ঠিক আছে, নলের দৈর্ঘ্য, ব্যাসার্ধ, দুই প্রান্তের চাপ এবং যদি তরলের সান্দ্রতাঙ্ক জানা থাকে, তাহলে প্রতি সেকেন্ডে সেখান দিয়ে কি পরিমাণ তরল যাবে সেটার আয়তন কত, সেটার আয়তন হচ্ছে V = পাই ইন্টু P ইন্টু R⁴ ডিভাইডেড বাই 8 ইন্টু ইটা। ঠিক আছে, 8 ইন্টু ইটা ইন্টু L। এই সূত্রটা একটু মাথায় রাখবেন আপনারা। হ্যাঁ, এটা কি এক সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে কি পরিমাণ তরল যায়, একটা নলের যদি দৈর্ঘ্য জানেন, দৈর্ঘ্য কি L, এই যে L, নলের দৈর্ঘ্য জানেন, এবং নলের যদি ব্যাসার্ধ জানেন, এবং দুই প্রান্তের চাপ, এই যে প্রেসার P জানেন, ঠিক আছে, এবং যদি ইটার ভ্যালুটা জানেন আপনি, এই যে ইটার ভ্যালুটা যদি জানেন, তাহলে দেখেন এটা পাই আর এইটা, এই দুটো না জানলেও চলবে। ঠিক আছে, এই দুটো তো আমরা মুখস্থই জানি। তো প্রতি সেকেন্ডে সেই নলের ভিতর দিয়ে কি পরিমাণ তরল যাবে সেটার যে আয়তন হবে, সেই আয়তনের ভ্যালুটা এই সূত্র দিয়ে বের করতে পারবেন। ঠিক আছে, তো এখন আমরা এই সূত্রটা যদি শুধুমাত্র জানি, তাহলে আমরা এই অঙ্কটা করে ফেলতে পারবো খুবই সহজে। ঠিক আছে, তো আচ্ছা, আরেকটা কথা বলি। তো একজন বাড়ির কাজ করছেন, উনি দেখলাম যে F = 6 পাই আর ইটা V, না আপনি করছেন সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু 6 পাই আর ইটা V যখন দিচ্ছেন, তখন আমার মনে হলো যে আপনি আসলে হয়েছে কি এটার ইউজটা বুঝেন নাই। এটার ইউজটা কোথায়, স্টোকসের সূত্রটার ইউজটা কোথায়? স্টোকসের সূত্রটার ইউজ হচ্ছে যখন একটা গোলক উপর থেকে নিচে পড়ে, অভিকর্ষের টানে পড়ে, ঠিক আছে, বা গোলক আকৃতির একটা কিছু উপর থেকে নিচে পড়ে। ঠিক আছে, তো এটার মধ্যে তো কোনো কিছু এরকম উপর থেকে নিচে পড়লো না, তাইলে আপনি কেন এই সূত্রটা ইউজ করলেন? ঠিক আছে, তো এটার মানে কি? এটার মানে হচ্ছে এটার কনসেপ্টটা আপনার ক্লিয়ার হয়নি। তো আপনার কাজ হচ্ছে যে নেক্সট ক্লাস করার আগেই এই জিনিসটা, বা হচ্ছে মনে করেন এই ক্লাসটার পরবর্তী ক্লাসটা করার আগেই এই জিনিসটা আপনি আবার দেখবেন, আবার বুঝবেন, কোথায় এই সূত্রটা ইউজ হয় সেটা দেখবেন, তারপরে হচ্ছে যে আপনি নেক্সট ক্লাসটা করবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকলো। তো এখন দেখেন আমাকে কি দেওয়া আছে, নলের দুই প্রান্তে 0.2 মিটার উচ্চতায় পানির চাপ ধ্রুব থাকে। ঠিক আছে, সরি, নলের প্রান্তে, তো মনে করেন এটা হচ্ছে আপনার সেই নলের মনে করেন এই প্রান্তটা হচ্ছে 0.2 মিটার উচ্চতা, এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত। হ্যাঁ, তো মনে করেন এই প্রান্ত 0.2 মিটার উচ্চতা, তো এইখানে হচ্ছে চাপটা কি থাকে, ধ্রুব থাকে, তার মানে এই প্রান্তের চাপটা ধ্রুব। ঠিক আছে, তবে 1 মিলিমিটার ব্যাস বিশিষ্ট, আচ্ছা বলছে 1 মিলিমিটার ব্যাস, তার মানে এটার ব্যাস 2r = কত, 1 মিলিমিটার ব্যাস, কিন্তু নট ব্যাসার্ধ, এবং 0.5 মিটার দীর্ঘ। ঠিক আছে,
নলের দৈর্ঘ্য কতটুকু? নলের দৈর্ঘ্য হচ্ছে, আচ্ছা মনে করেন নলটা আরো বড়, হ্যাঁ নলটা হচ্ছে নিচ থেকে এত বড়, ঠিক আছে। তো নলের দৈর্ঘ্য হচ্ছে যে আপনার কত বললো, নলের দৈর্ঘ্য 0.5 মিটার, ঠিক আছে 0.5 মিটার নল। আচ্ছা একটি নলের মধ্য দিয়ে 10 মিনিটে পানির ভর নির্ণয় করো। প্রশ্নটা কি আবার পড়ি, যদি নলের প্রান্তে 0.2 মিটার উচ্চতায় পানির চাপ ধ্রুব থাকে, ঠিক আছে, নলের একটা সাইডে মনে করেন এই জায়গাটায় ধরেন 0.2 মিটার উচ্চতায়, বা হচ্ছে এখান থেকে এই জায়গায় 0.2 মিটার উচ্চতায় হচ্ছে কি আপনার পানির চাপটা ধ্রুব আছে, তবে 1 মিলিমিটার ব্যাস বিশিষ্ট, এই যে ব্যাস 2r ইকুয়াল টু কত 1 মিলিমিটার, 1 মিলিমিটার ব্যাস বিশিষ্ট এবং 0.5 মিটার দীর্ঘ একটা নলের মধ্যে দিয়ে 10 মিনিটে যে পরিমাণ পানি যায় সেই পানির ভর নির্ণয় করতে বলছে, ঠিক আছে। সেই পানির কি নির্ণয় করতে বলছে? ভর নির্ণয় করতে বলছে। তো এখান থেকে আমরা কি দেখতেছি, এখান থেকে আমরা দেখতেছি যে আমাদের এল বা নলের দৈর্ঘ্য হচ্ছে 0.5 মিটার, ঠিক আছে। আমাদের ব্যাসার্ধ r ইকুয়াল টু কত 1/2, তার মানে 0.5 মিলিমিটার। এটাকে আপনারা কি করবেন 0.5 × 10⁻³ মিটারে নিয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা তো আমি ব্যাসার্ধ জানি, এটা জানি। এখন আমাকে দেখেন পানির চাপের কথা বলছে না, তো আমরা কি জানি যে কোনো 0.2 মিটার উচ্চতা যদি দেওয়া থাকে তাহলে আমরা কি চাপটা বের করে ফেলতে পারি না ইজিলি। কিভাবে? P = h ρ g, এটা আমরা শিখছিলাম, ঠিক আছে। তো h এর মান কত? h এর মান হচ্ছে 0.2 × ρ কার রো, এটা কি পানি আছে না, এখানে কি বলছে, কে গেছে পানি বলছে না, তো পানির রো কত? পানির রো কিন্তু মুখস্থ 1000 কেজি পার মিটার কিউব, ঠিক আছে। এটা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করবেন, না বলে দিলে 1000 ইউজ করবেন, আর বলে দিলে তো ভালোই। আর হচ্ছে জি এর ভ্যালু কত 9.8, এখান থেকে আপনি প্রেসারটা পেয়ে গেলেন, ঠিক আছে। আচ্ছা আমি প্রেসার পেয়ে গেলাম, আমি পি জানি, আমি হচ্ছে আর জানি, তারপরে আমি এল জানি। তো আমার কি বাকি আছে? আমার বাকি আছে ইটা। তো ইটার ভ্যালুটা কি আমাকে দেওয়া নাই? ইটার ভ্যালুটা কোথায়? ইটার ভ্যালুটা দেওয়া নেই, তাহলে হচ্ছে আপনার ইটাটা হয়তো বা বের করে নিতে হবে, বা হচ্ছে যে ইটার ভ্যালু তো দেওয়া থাকার কথা। আচ্ছা হ্যাঁ ইটার ভ্যালু প্রশ্নে দেওয়া ছিল, ভাইয়া তুলতে ভুলে গেছি। পানির সান্দ্রতা গুণাঙ্ক, পানির সান্দ্রতা গুণাঙ্ক আপনাকে দেওয়া ছিল, সেটা হচ্ছে 10⁻³ পয়েস, ঠিক আছে 10⁻³ কি পয়েস, হ্যাঁ। তো আপনাদের প্রথম কাজ কি? তো আপনাদের এখানে প্রথম কাজ হচ্ছে আপনারা এই পয়েসটাকে আপনারা হচ্ছেন যে এসআই এককে নিয়ে আসবেন, ঠিক আছে। আমরা কি জানি? আমরা জানি যে 1 নিউটন সেকেন্ড মিটার স্কয়ার, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে এই পয়েসের সমান, মানে এটা হচ্ছে আমার এসআই একক, এটা ইকুয়াল টু 10⁻³ পয়েস, সরি এটা ইকুয়াল টু কত 10 পয়েস, আচ্ছা আমি ভুল বলতেছি, এটা ইকুয়াল টু 10 পয়েস, হ্যাঁ। আমরা সম্পর্ক জানি এইটা, ঠিক আছে, যে এক এসআই একক বিশিষ্ট সান্দ্রতাঙ্ক ইকুয়াল টু কত 10 পয়েস। তো আপনাকে দিচ্ছে 10⁻³ পয়েস। তো আপনি ইজিলি কি এটা থেকে এটা কনভার্ট, মানে এটা থেকে এটা কনভার্ট করে ফেলতে পারবেন না, ওই নিয়মের মাধ্যমে কনভার্ট করে ফেলবেন, তাহলে হচ্ছে কি আপনি ইটার ভ্যালুটাও জেনে যাবেন। তো এখন দেখেন, তাহলে আপনি ইটা জানেন, আপনি পি জানেন বা প্রেসার জানেন, আপনি আর জানেন, আপনি এল জানেন, তাহলে আপনি কি 1 সেকেন্ডে কত আয়তন বিশিষ্ট পানি প্রবাহিত হবে সেটা বের করে ফেলতে পারবেন ডিরেক্টলি এই সূত্র দিয়ে, ঠিক আছে। তো আপনাকে বলছে 1 সেকেন্ড না, এখান থেকে কত মিনিট পানি গেছে 10 মিনিট, তার মানে আপনার টি ইকুয়াল টু কত 10 মিনিট, 10 মিনিট ইকুয়াল টু কত 10 × 60 সেকেন্ড, তার মানে আপনি হচ্ছে 600 সেকেন্ড ধরে পানি গেছে, হ্যাঁ। তাহলে 1 সেকেন্ডে কতটুকু পানি গেছে বের করতে পারছেন, 600 সেকেন্ডে টোটাল কত পানি গেছে সেটা বের করতে পারবেন না, বা ভি টোটাল জাস্ট গুণ করে দিবেন, ঠিক আছে। যে 600 ইনটু এই জায়গা থেকে যে ভি পাবেন সেই ভিটা গুণ করে দিবেন, ঠিক আছে। ভি টোটাল হবে কি 600 ইনটু এই ভি, ঠিক আছে। তার মানে আপনি পানির কি জেনে গেলেন, আয়তন জেনে গেলেন। এখন আপনাকে বলছে পানির ভর নির্ণয় করতে, নট আয়তন, ঠিক আছে। তো আমরা কি জানি, এটা আরো সহজ, রো ইকুয়াল টু কি m/v, তো আমাকে ভর জানতে চাইছে, তো m ইকুয়াল টু কি রো ইনটু ভি। তো আমি 600 সেকেন্ডে কত আয়তন পানি গেছে সেটা বের করছি, ঠিক আছে। তাহলে আমার রো তো ফিক্সড, পানির ক্ষেত্রে রো কি 1000 কেজি পার মিটার কিউব, তাহলে হচ্ছে 600 সেকেন্ডে কত ভরের পানি গেছে সেটা বের হয়ে গেল, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। আপনাদের এই জায়গায় জাস্ট এই জিনিসটা মাথায় রাখা লাগবে একটু, হ্যাঁ, যে এটা কি আরেকবার বলি, কোন একটা নলের দৈর্ঘ্য, ব্যাসার্ধ, দুই প্রান্তের চাপ এবং যদি তরলের সান্দ্রতাঙ্ক দেওয়া থাকে, তাহলে প্রতি সেকেন্ডে ওই নলের ভিতর দিয়ে কি পরিমাণ কত আয়তন পরিমাণ পানি যাবে সেটা হচ্ছে, বা তরল যাবে সেটা হচ্ছে এই সূত্রের দ্বারা নির্ণয় করা যায়, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। তো আশা করি এই যে একটা এক্সট্রা অঙ্ক দিছিলাম বা একটু মোটামুটি আউট অঙ্ক দিছিলাম, আমি জানি না আপনাদের অন্য কোনো বইতে আছে কিনা, আমার বইতে নাই, তো একদম চেষ্টা করছেন, আমার খুবই ভালো লাগছে, ঠিক আছে। তো আপনারা চেষ্টা করলে আমি এরকম অঙ্ক আরো দিতে পারি, বা এরকম নতুন নতুন কিছু জিনিস শিখাইতে পারি, ঠিক আছে।
তো এটার মধ্যে কিন্তু কয়েকটা ইয়ে ছিল, যে এটা একটা থিওরি ছিল, তারপর হচ্ছে পয়েজে হচ্ছে আপনার ভ্যালুটা দেওয়া ছিল, তারপর আপনার চাপটা কিভাবে, চাপটা কিন্তু ডিরেক্ট দেওয়া ছিল না, এইচ রো জি ইউজ করছিল, ঠিক আছে। এগুলো মোটামুটি আমার কাছে মনে হয় যে এগুলো অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ম্যাথ, কারণ হচ্ছে যে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ম্যাথে কোনো কিছু ডিরেক্ট দেওয়া থাকে না, ঠিক আছে, এরকম একটু একটু করে বলে দেয় এবং বের করে নিতে হয়। হ্যাঁ, তো আশা করি সবাই অঙ্কটা আমার সাথে সাথে করছেন, আসলে রেকর্ডেড ক্লাস তো আপনারা করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস, অঙ্কটা করে শেষ করে ফেলেন। তারপরে টপিকটা হচ্ছে আমাদের বা আপনাদের সবার অতি আগ্রহের বিষয়বস্তু যেটা, সেটা হচ্ছে পৃষ্ঠটান, ঠিক আছে। তো আমরা যাচ্ছি আজকে পৃষ্ঠটানে, দেখি পৃষ্ঠটানের কি অবস্থা। হ্যাঁ, তো পৃষ্ঠটানের আগে আমি একটা গল্প বলি, ঠিক আছে, যে গল্প না অ্যাকচুয়ালি, আচ্ছা বলি, সমস্যা নেই। তো এখন দেখেন, ব্লেড বা সুই এগুলাকে আপনারা কি কখনো পানিতে ভাসাইতে পারছিলেন? ম্যাক্সিমামই বলবেন যে না ভাইয়া কখনো করিনি। আসলে করেন নাই, কারণ আগ্রহ নাই, আগ্রহ থাকলে করতে পারতেন আসলে, ঠিক আছে। তো আজকে যদি মনে হয় যে একটু আগ্রহ হয় ক্লাসের পরে, তাহলে একটু ভাষায় দেখবেন যে ভাসাইতে পারেন কিনা, ঠিক আছে। তো ব্লেড মোটামুটি ভাসাইতে পারি, ইজিলি ভাসাইতে পারি, যে কি হাত সরাইলেও ডুবে না খুব একটা। কিন্তু সুই ভাসাইতে গেলে হয় কি, ভাসাইছি হাতটা জয়ী সেরাই ফেলছি অমনি ডুবে যায়। তো সুই ভাসানোর ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, ঠিক আছে। কি করতে পারেন, একটা টিস্যু নেবেন, টিস্যুর উপর সুইটা রেখে টিস্যুটাকে পানিতে ভাসায় দিবেন, ঠিক আছে। একটু পরে দেখবেন যে টিস্যুটা ভিজে পানির নিচে চলে গেছে আর আপনার সুইটা অটোমেটিক্যালি ভাসতেছে, ঠিক আছে। আচ্ছা, তো আমার কথা হচ্ছে এই যে ব্লেড বা সুই ভাসলো, ঠিক আছে, এটা হচ্ছে একটা ঘটনা। একটা ঘটনা কি, ব্লেড বা সুই ভাসে পানির মধ্যে, ঠিক আছে, ভাসে। তারপর আরেকটা জিনিস, এখন তো ডেঙ্গুর সিজন, মশা কোথায় হয়? মশা কিন্তু ড্রেনে, ময়লা জায়গায় হয়, ঠিক আছে। তো আপনারা যদি কখনো ড্রেনের পাশ দিয়ে যান, দেখবেন যে শুধু মশা না, আরো অনেক পোকামাকড় হচ্ছে পানির উপর দিয়ে হাঁটা চলা করে, ঠিক আছে। ওরা কেন, কিভাবে হাঁটা চলা করে? ওরা কি জাদু জানে নাকি ম্যাজিক, অন্য কোনো ম্যাজিক কিছু একটা, ঠিক আছে, যে কিভাবে ওরা হাঁটতেছে পানির উপর দিয়ে, এই যে পোকামাকড় পানির উপর দিয়ে হাঁটে, হ্যাঁ, এটাও একটা ঘটনা, ঠিক আছে। আবার হাঁটার সময় আপনি যদি ভালোভাবে খেয়াল করবেন, দেখবেন যে একটা করে পা ফেলে পানি একটু করে দেবে যায়, নিচের দিকে পানি একটু করে কি হয়, দেবে যায়, ঠিক আছে। তো এই পানিটা কি হচ্ছে, ট্যাপ খাচ্ছে, এটাতে আমরা কি বলি, ট্যাপ খাওয়া বলি, ঠিক আছে। তো মনে করেন পানি ট্যাপ খাচ্ছে বা দেবে যাচ্ছে, যেটা খুশি বলতে পারেন, আমি ট্যাপ খাওয়াই বলি আপাতত, তো আপনারা আপনাদের মতো করে বলেন। হ্যাঁ, এই যে তিনটা ঘটনা করতেছে না, এই যে দেখেন আপনার ব্লেড বা সুই যখন ভাসবে তখনও দেখবেন যে পানি একটু ট্যাপ খাইছে, ঠিক আছে। পোকামাকড় যখন আসবে তখনও ট্যাপ খাইছে, তার মানে ট্যাপ খাওয়া, ব্লেড সুই ভাসা, পোকামাকড় হাঁটা, সবগুলো কি সম্পর্কিত, অলমোস্ট সম্পর্কিত। আচ্ছা, এটা একটা ঘটনা গেল, কেস নম্বর 1। তারপর হচ্ছে কেস নম্বর 2। কেস নম্বর 2টা কি? কেস নম্বর 2টা হচ্ছে আমরা শীতকালে আপনারা কখনো কেউ দেখছেন কিনা জানি না, আমি শীতকালে যখন গ্রামের বাড়িতে যাই তখন আমি ভোরে ভোরে যখন বের হই, আমি দেখি যে আমাদের যে ধান গাছের অনেক গাছ থাকে, ধান গাছ, যে ধান গাছের মধ্যে দেখি যে শিশির জমে, ঠিক আছে। এমনি পাতাগুলো নাড়া দিলে শিশির পড়ে, বা হচ্ছে যে আমরা যখন গাছের নিচ দিয়ে দাঁড়াই দেখা যায় যে উপর থেকে ফোটায় ফোটায় পানি পড়তেছে, ঠিক আছে। তো আপনি ধরেন একটা কচু পাতার কথাই চিন্তা করেন, ঠিক আছে। কচু পাতার উপর আপনি একটু পানি ঢেলে দিলেন, শিশির ধরেন খুঁজে পাচ্ছেন না, এখন একটা কচু পাতার উপর পানি ঢাললেন, তো পানি ঢাললে দেখবেন যে মনে করেন আপনার কচু পাতা হচ্ছে এইটা, ঠিক আছে। তো পানি ঢাললে দেখবেন যে পানিগুলো এরকম গোল্লা গোল্লা হয়ে আসছে, ঠিক আছে। এগুলো কিন্তু দেখবেন আসলে কিন্তু এগুলো মানে প্র্যাকটিক্যালি দেখা যায়। হ্যাঁ, তো এই যে পানিটা যে গোল হয়ে আসে, ঘটনাটা কি? অথবা মনে করেন আপনাদের বাসায় থার্মোমিটার থাকতে পারে, তো অনেক সময় আমাদের থার্মোমিটার ভেঙে গেলে সে থার্মোমিটার ভিতরে কি থাকে, মার্কারি থাকে, ঠিক আছে। তো মার্কারিটা দেখবেন যে ছুটাছুটি করতেছে কি, মানে তরল পদার্থ কিন্তু বলের মতো গোল হয়ে যায়, বলের মতো গোল হয়ে ছুটাছুটি করে ধরা যায় না, ঠিক আছে। একবার ধরতে গেলে দেখা যায় এটা আরো 3-4 ভাগ হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমার কথা যে ভাগ হয়েছে এটা না, আমার কথা হচ্ছে যে গোল হইলো কেন, তরল পদার্থ গোল হইলো কেন। বা আপনি এখন চাইলে মনে করেন খুব মেজাজ খারাপ হইতেছে আমার ক্লাস করে, আপনি এক গ্লাস পানি ঢেলে দেন, আপনার মাথার উপর ঢেলেন, তারপর সেটা যখন ফ্লোরে পড়বে, সেটা যখন কোথায় মাথা থেকে ফ্লোরে পড়লো, তখন আপনি দেখবেন যে সেটা ফ্লোরের সাথে মিশা নাই, ফ্লোর থেকে কি একটু এমন করে উঁচু হয়ে আসে, ঠিক আছে। মানে সে অলমোস্ট একটু এমন না, মানে এমন হয়ে উঁচু হয়ে আছে, মানে উত্তল একটা ভাব, যে এই জায়গায় কি একটা উত্তল ভাব আছে, এই জায়গায় একটা উত্তল ভাব আছে, বা গোলাকার হয়েছে, এই জায়গায় সে একটা গোলাকার ভাব নিতে চায়, ঠিক আছে। তো আমার সেকেন্ড ঘটনাটা হচ্ছে এটা, যে পানি কেন গোলাকার হচ্ছে, বা তরল পদার্থকে আমি এক জায়গায় রেখে দিলে সে কেন গোলাকার হয়ে যাওয়ার চেষ্টা করতেছে, ঠিক আছে। প্রথম ঘটনা কি, পানির উপর দিয়ে যখন হাঁটে বা কিছু ভাসাই তখন হচ্ছে পানি ট্যাপ খায়, বা ভাসে কেন বা ট্যাপ খায় কেন, এটা হচ্ছে কেন। প্রথম প্রশ্নটা হচ্ছে কেন, ঠিক আছে এটা। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে গোল হয় কেন, গোল হচ্ছে কেন, ঠিক আছে। তো আমরা এই কেন বা সবকিছুর উত্তর আমাদেরকে দিবে এই ব্যক্তি, ঠিক আছে, পৃষ্ঠটান। হ্যাঁ, তো
আমরা এই প্রশ্নগুলোর উত্তর আস্তে আস্তে খুঁজে বের করি এখন। হ্যাঁ, প্রশ্নগুলোর উত্তর বের করবো আর চ্যাপ্টারগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাবে আমাদের ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এটা শেষ করার জন্য প্রথমে হচ্ছে যে আমি একটা জিনিস বলি, যে যেহেতু একটা ধর্ম, আচ্ছা একটা জিনিস ভালোভাবে মনে রাখবেন, এই যে পৃষ্ঠটানটা হচ্ছে শুধুমাত্র তরলের ক্ষেত্রে। ঠিক আছে, পৃষ্ঠটান কার ধর্ম? তরলের ধর্ম, নট গ্যাস। গ্যাসের কিন্তু ধর্ম এটা না। পৃষ্ঠটান কার ধর্ম? শুধুমাত্র তরলের। ঠিক আছে, সান্দ্রতা কিন্তু সকল ধরনের প্রবাহীর ক্ষেত্রে, যে তরলও হইতে পারে, গ্যাস হইতে পারে, পৃষ্ঠটান কিন্তু শুধুমাত্র তরল। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, তো এখন পানির কণা, তো পানির কণা সে মানে গোল্লা হয়ে যাচ্ছে, বা পানির কণার উপর কেউ একজন ভাসতেছে, এখানে তার বাহির থেকে আমি কিছু দিচ্ছি না, তার মানে এর ভিতরে ঘটনা ঘটতেছে। এখন এর ভিতরে কি আছে? অণু আছে। আবার অণুগুলোর ভিতরে কি থাকে? আন্তঃআণবিক বল থাকে। আমরা এগুলা কিন্তু জানি। ঠিক আছে, তার মানে আমরা এই আন্তঃআণবিক ভাবে কিছু একটা ব্যাখ্যা করলে হয়তো পৃষ্ঠটানের ব্যাখ্যাটা চলে আসবে। হ্যাঁ, তো বিজ্ঞানী ল্যাপ্লাস বলছে যে মানে আণবিক তত্ত্বের মাধ্যমে এই পৃষ্ঠটানের ব্যাখ্যাটা সে দেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, তো আমরা সহজ ভাষায় চিন্তা করি যে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু কণা পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করতেছে। তার মানে কি সকল কণার ভিতরে আকর্ষণ আছে, পদার্থের মধ্যে বা তরলের ভিতরে প্রত্যেকটা কণার ভিতরে আকর্ষণ আছে। এবং এই যে আকর্ষণ বলটা, এটাকে আমরা কি আন্তঃআণবিক বল বলতেছি না, যে অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল। তো এই আন্তঃআণবিক বলটা নিয়ে ভাইয়া একটু কথা বলি। হ্যাঁ, আন্তঃআণবিক বলটা হচ্ছে আপনার দুই প্রকার। এটা কিসের বল? অণুগুলোর মধ্যে আকর্ষণ বল। এটাকে আমরা বলতে পারি দুই প্রকার, একটা কি সংশক্তি বল, আর একটা হচ্ছে আসঞ্জন বল। ঠিক আছে, একটা কি সংশক্তি বল, আর একটা আসঞ্জন বল। আচ্ছা, সংশক্তি বল কি? সংশক্তি বল হচ্ছে একই পদার্থের অণুগুলোর মধ্যে যদি কোনো আকর্ষণ বল হয়, সেটা কি সংশক্তি বল, একই পদার্থের। ঠিক আছে, যেমন ধরেন এই জায়গায় হচ্ছে তরল আছে, একটা গ্লাসের ভিতর কি আছে? তরল পদার্থের এই যে এতগুলা কণা আছে। হ্যাঁ, তো এই কণাগুলা, এই যে এই কণাগুলা কি পানির কণা, তো এই কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে আমরা কি বলবো? সংশক্তি আকর্ষণ বল বা সংশক্তি আন্তঃআণবিক আকর্ষণ বল বলবো। আর হচ্ছে এখন দেখেন এখানে কি গ্লাস আছে না, এই গ্লাসটা কি কাঁচ। তো এই কাচের অণু আর পানির কণা এই দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন। হ্যাঁ, কাচের অণু এবং পানির অণু দুইটা ভিন্ন ভিন্ন, তো তাদের মধ্যেও কিন্তু একটা আকর্ষণ বল আছে। মহাবিশ্বের প্রত্যেকটা জিনিস তো পরস্পরকে আকর্ষণ করে, তো তাদের মধ্যে যে আকর্ষণ বল আছে সেটাকে আমরা কি বলবো? আসঞ্জন বল বলবো। ঠিক আছে, এটাকে বলা হয় কোহেসিভ ফোর্স। ঠিক আছে, আর এটাকে বলা হয় অ্যাডহেসিভ ফোর্স। হ্যাঁ, বইয়ের মধ্যে এগুলো আছে, আপনারা দেখে নেবেন। ঠিক আছে, তো যাই হোক, এখন যেহেতু এটার কথা একটু বলছি ভাইয়া, সংশক্তি বল নিয়ে কয়েকটা কথা বলি। দেখেন, সংশক্তি বলের কিছু বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, বৈশিষ্ট্যগুলো ভাই বলে দিচ্ছি। আসঞ্জন বল নিয়ে আপনাদের খুব কিছু নাই, কারণ হচ্ছে আসঞ্জন বল পৃষ্ঠটানে খুব বেশি কিছু মানে এরা ব্যাখ্যা করেনি। পৃষ্ঠটানের ভিতরে আসঞ্জন বলকে খুব বেশি টানে নাই। ঠিক আছে, যদিও কাজ আছে। তো আপনার প্রথম বৈশিষ্ট্যটা কি সংশক্তি বলের ক্ষেত্রে? যে একই পদার্থের অণুগুলোর মধ্যে থাকে, একই পদার্থের অণুর মধ্যে কাজ করে কে? সংশক্তি বল একই পদার্থের অণুর মধ্যে কাজ করে। ঠিক আছে, আচ্ছা, কাজ করে। আপনারা আপনাদের মতো করে আরো সুন্দর করে লিখবেন, আমার ভাষাগত হয়তো বা গন্ডগোল থাকতে পারে। দুই নম্বর কি? কাছাকাছি অণুগুলোর মধ্যে আকর্ষণ বল সব থেকে বেশি হবে। এই যে সংশক্তি আকর্ষণ বলটা কাদের মধ্যে বেশি হবে? কাছাকাছি অবস্থিত অণুগুলোর মধ্যে সব থেকে বেশি হবে। হ্যাঁ, কাছাকাছি অবস্থিত অণুগুলোর মধ্যে সংশক্তি বলের মান কি হবে? বেশি হবে। ঠিক আছে, সংশক্তি বলের মান বেশি হবে। আর 3 নম্বর পয়েন্ট যেটা, যে দূরত্ব যত বাড়বে সংশক্তি বলের মান তত কি হবে? কমবে। দূরত্ব যত কমবে সংশক্তি বলের মান তত বাড়বে। যে 2 নম্বর পয়েন্টে চলে আসছে আবার। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি বৈশিষ্ট্য। আর আসঞ্জন বল কি? ভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে আসঞ্জন বল বলে। তো আপনাদের বইতে যেহেতু খুব বেশি কিছু ব্যাখ্যা দেওয়া নেই, তাই আর ভাইয়া এটা নিয়ে খুব বেশি কিছু বলতেছি না। ঠিক আছে, আচ্ছা, তো এখন দেখেন ভাইয়া অলরেডি একটা কথা বলে ফেলছি। কি বলছি? যে সংশক্তি বল কাছাকাছি এর মধ্যে ক্রিয়া করে, আর যত দূরত্ব বাড়বে সংশক্তি বলের মান তত কমবে। তার মানে একটা পর্যায়ে সংশক্তি বলের মান 0 হয়ে যায়। ঠিক আছে, তার মানে একটা নির্দিষ্ট পাল্লা আছে, যে পাল্লার বাইরে গেলে দুইটা অণু পরস্পরকে কি করবে না? আকর্ষণ করবে না, কারণ সংশক্তি বলের মান থাকবে না। কারণ দূরত্ব বাড়লে সংশক্তি বলের মান কমতে একসময় নাই হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন এই যে দুইটা অণুর মধ্যে যেই দূরত্ব
যেই দূরত্ব পার হয়ে গেলে বা দুইটা অণুর মধ্যে যেই দূরত্বের মধ্যে থাকলে তারা পরস্পরকে আকর্ষণ করবে, এটা তো একটা পাল্লা, ঠিক আছে। তো এই পাল্লাটার একটা নাম আছে, এই পাল্লাটাকে বলা হয় হচ্ছে আণবিক আকর্ষণের পাল্লা, ঠিক আছে। যে দুইটা অণু, মনে করেন এখানে একটা অণু আছে, এখানে একটা অণু আছে, তাদের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব, এই দূরত্বটা যদি হয় তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে এখন মনে করেন এইখান থেকে তো এই সমান দূরত্ব, এখানে যদি x হয়, এই x সমান দূরত্ব এখানে গেলেও তো এটার সাথে আরেকটা আকর্ষণ করবে, x সমান দূরত্ব এখানে যদি আরেকটা কোণ থাকে সেটার সাথে আকর্ষণ হবে, এখানে যদি আরেকটা থাকে সেটার সাথে কি আকর্ষণ হবে, এরকম চারদিকে হবে না। তার মানে কি আমি এটাকে নিয়ে যদি একটা সার্কেল আঁকি তাহলে কোন অঞ্চলব্যাপী এই পাল্লাটা বিস্তৃত সেটা আমরা বের করতে পারবো, তাই না। তো হচ্ছে বিজ্ঞানীরা টেস্ট করে দেখছে যে এই পাল্লাটার দূরত্ব হচ্ছে 10⁻10 মিটার, ঠিক আছে। তাহলে সংজ্ঞাটা সুন্দরভাবে কি আসবে, দুইটা অণুর মধ্যে সংশক্তি বল যে দূরত্ব পর্যন্ত থাকে, বা দুইটা অণুর মধ্যে আকর্ষণ বল, সংশক্তি আকর্ষণ বল যে দূরত্ব পর্যন্ত থাকে তাকে আমরা কি বলবো, আণবিক আকর্ষণের পাল্লা বলবো। নাম কি, আণবিক আকর্ষণের পাল্লা, ঠিক আছে। তো এই পাল্লার ভ্যালুটা কত, পাল্লার ভ্যালুটা হচ্ছে 10⁻10 মিটার, ঠিক আছে। তো এখন দেখেন ভাইয়া কি করলাম, এই পাল্লার সমান ব্যাসার্ধ নিয়ে আমি কি করলাম, একটা গোলক কল্পনা করে ফেললাম না, একটা কিন্তু গোলক কল্পনা করে ফেললাম। এই গোলকের যে কোনো জায়গায় আপনি আরেকটা কণা আনেন, সে কি তার সাথে সংশক্তি বল দেখাবে, তাই না, সংশক্তি বল কিন্তু দেখাবে। তো এখন এই যে গোলককে কল্পনা করলাম, এই গোলকের একটা নাম আছে, এই গোলকের নাম কি, প্রভাব গোলক। মানে এই গোলকের ভিতরে আসলে সবাই প্রভাবিত হবে, বল লাভ করবে, প্রভাব গোলক বলতে পারি একে। এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে যে আপনাদের পাল্লা গোলক, ঠিক আছে, প্রভাব গোলক বা পাল্লা গোলক। হ্যাঁ, তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন যে প্রভাব গোলক বা পাল্লা গোলকটা কি। যে আণবিক পাল্লাকে বা হচ্ছে 10⁻10 মিটারকে ধরে আমি যদি একটা এত ব্যাসার্ধ বিশিষ্ট আমি যদি একটা গোলক আঁকি, সেই গোলকটাকে আমরা বলবো প্রবাহ গোলক বা পাল্লা গোলক, ঠিক আছে। তো এটার আবার একটু বৈশিষ্ট্য আছে যে গোলকের কেন্দ্রের অণুগুলো শুধু, আচ্ছা দেখেন এই অণুটা, এখানে যে অণুটা আছে সেটার এখানে মনে করেন এই জায়গায় যদি এই প্রভাব গোলকের বাইরে যদি অন্য অণু থাকে, সে কিন্তু তার দ্বারা প্রভাবিত হবে না, ঠিক আছে। কারণ কি, আমরা শুরুতেই বলে আসছি যে প্রভাব গোলকের ভিতরে যদি কেউ আসে, এইখানেও যদি আসে তাও তার সাথে সংশক্তি বল হবে, এইখানেও আসে সংশক্তি বল হবে, এখানে আসলেও সংশক্তি বল হবে, কিন্তু এর বাইরে যদি এই জায়গাতেও থাকে তাহলে কিন্তু সংশক্তি হবে না। কারণ কি, প্রভাব গোলক পর্যন্তই তার প্রভাব বিস্তৃত, ঠিক আছে। এটা হচ্ছে প্রভাব গোলকের একটা অন্যতম বৈশিষ্ট্য। আর হচ্ছে তার মানে কি, আমি সহজেই বলতে পারি যে প্রভাব গোলকের বাইরের অণুর সাথে প্রভাব গোলকের কেন্দ্রের যে অণু আছে তার মধ্যে কোনো সংশক্তি বল নাই, ঠিক আছে। তাহলে এই দুইটা জিনিস আপনারা জানেন। তো মনে করেন আমরা পৃষ্ঠটান ব্যাখ্যা করার জন্য মোটামুটি এখন প্রস্তুত হয়ে গেছি, ঠিক আছে। তো আসেন এবার শুরু করি আমরা। হ্যাঁ, তো যেহেতু পৃষ্ঠটান তরলের ক্ষেত্রে ভাইয়া ইয়া বড় একটা পাত্র নেই, হ্যাঁ, ইয়া বড় একটা পাত্র নিলাম, পাত্রের মধ্যে আমি কি নিলাম, পাত্রের মধ্যে আমি পানি নিচ্ছি, ঠিক আছে। পানি হচ্ছে খুবই সহজ জিনিস, পানি নিলাম, এই নিলাম পানি। হ্যাঁ, তো পানির এখানে একটা কণা আছে ধরে নিলাম, এখানে একটা কণা আছে ধরে নিলাম, আবার আমার ইচ্ছা এখানে আরেকটা কণা আছে এইখানে মনে করেন, ঠিক আছে, এটাও ধরে নিলাম। হ্যাঁ, তিন জায়গায় তিনটা ধরে নিলাম, দেখি কার কোথায় কি ঘটনা। তো এখন দেখেন এই যে এখানে আছে, এর কি একটা প্রভাব গোলক আছে না, এর প্রভাব গোলকটা হচ্ছে এখানে, ঠিক আছে। তার মানে এর চারপাশে দেখেন তো এই কণা কিন্তু একা না, এর চারপাশে কি হাজার হাজার কণা আছে, এখানে আছে না, আছে কিন্তু, ঠিক আছে। সবগুলা কণা কি করতেছে, তাকে হচ্ছে কি আকর্ষণ করতেছে, সবাই সবার দিকে আকর্ষণ করতেছে না, সব দিক থেকে আকর্ষণ করতেছে। তো জিনিসটা হচ্ছে বেশি বিদ্যুৎ করে ফেলছি। তো এখন মনে করেন যে ভাইয়া এই কণাটা নিলাম, তো এটাকে এদিক থেকেও একজন আকর্ষণ করে, এদিক থেকেও একজন আকর্ষণ করে, এদিক থেকেও করে, এদিক থেকেও করে, ঠিক আছে। এই আকর্ষণ বলটা কি, সংশক্তি বল। কিন্তু দেখেন এইদিকে একজন আকর্ষণ করে, এইদিকে একজন আকর্ষণ করে, সব দিক থেকে তো আকর্ষণ করতেছে, ফলে হয় কি, সবগুলো আকর্ষণ বল কি হয়, কাটাকাটি হয়, কাটাকাটি হয়ে এখানে নিট বা সামেশন অফ এফ, নিট বল যেটা হয় সেটার মান কত হয়, 0 হয়। তো সেটার মান যদি 0 হয় তাহলে এই কণাটার উপর কি কোনো ফোর্স আছে, আলটিমেটলি কোনো ফোর্স নাই। যদি অনেকগুলো ফোর্স আছে সবগুলা কাটাকাটি গিয়ে নিট বল 0 হয়, আলটিমেটলি এটার উপর কোনো ফোর্স নাই। তার মানে এই কি, জায়গা পরিবর্তন করবে না, কিছু করবে না, যেখানে আছে সেখানেই থাকবে, আকারও পরিবর্তন করার দরকার নেই, কারণ ফোর্স তো অ্যাপ্লাই হয়নি তার উপর ওইভাবে, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। তো এবার এইখানে আসি, ঠিক আছে। এইখানে কেন যাচ্ছি আপনারা এখনই বুঝে যাবেন। দেখেন এখানে যদি ও থাকে, ওর প্রভাব গোলকটা মনে করেন এমন, হ্যাঁ। তো এখন একটা জিনিস খেয়াল করেন, ওর প্রভাব গোলকটা যদি এমন হয়, ওকে কি করবে, এই জায়গায় কিছু পানির অণু আছে তারা এইদিকে আকর্ষণ করবে, এই জায়গায় পানির অণু আছে আকর্ষণ করবে, এই জায়গায় আছে আকর্ষণ করবে, এইদিকে এদিকে এদিকে সব দিক থেকে আকর্ষণ করতেছে না। এখন একটা জিনিস খেয়াল করেন,
ওর আসলে ওর ক্ষেত্রে কি হয়েছিল, এইদিকে যতগুলা অণু ছিল যত আকর্ষণ পাইছে এদিকেও তত আকর্ষণ পাইছে। এখন দেখেন তো ওর ক্ষেত্রে কি অর্ধেক, সে কি অর্ধেক তার প্রভাবগুলো হচ্ছে বাতাসের মধ্যে, অর্ধেক তার প্রভাবগুলো কি বাতাসের মধ্যে, বাকি অর্ধেক কি পানির মধ্যে। তো আমরা তো মেইনলি প্রভাবগুলোর ভিতরে যে আকর্ষণ বল হিসাব করতেছি সেটা তো সংশক্তি বল, ঠিক না? তার মানে এই যে এই লেয়ারটার পরে তো বাতাস শুরু, তার মানে বাতাসের সাথে তার যেই আকর্ষণ বলটা হবে সেটা হবে কি তখন আসঞ্জন বল হবে, যেটা হচ্ছে আমরা এখানে ক্যালকুলেট করতেছি না, ঠিক আছে? আচ্ছা, ক্যালকুলেট করলেও করা যায়, আমি বলতেছি আস্তে আস্তে বলি, ধীরে ধীরে বলি। হ্যাঁ, তো এখন দেখেন এইখানের ক্ষেত্রে কি হচ্ছে, এখানের ক্ষেত্রে আমরা সুস্পষ্টভাবে দেখতেছি এই সাইডে কি অণুর পরিমাণ কম। তো অণুর পরিমাণ কম হইলে যে নিচের দিকে যে পরিমাণ আকর্ষণ বল সে লাভ করবে, একটু আগে কিন্তু কাটাকাটি হয়ে গেছিল, তো এখানে যদি অণুর পরিমাণ কম হয়ে যায় তার মানে কি এই উপরের দিকে আকর্ষণ বল কম পাবে বা সংশক্তি বলটা কম পাবে, আর নিচের দিকে সংশক্তি বলটা কি হবে, বেশি হবে। তো নিচের দিকে সংশক্তি বল যদি 10 হয় আর উপরের দিকে সংশক্তি বল ধরেন কমে গিয়ে হয়ে গেছে আপনার 6, তাইলে হচ্ছে নিচের দিকে কত 4 নিউটন বল থাকবে, যেটা তাকে নিচের দিকে টানবে, ঠিক আছে? আচ্ছা, অথবা অন্যভাবে ব্যাখ্যা করতে পারি, উপরের দিকে তো তার বল আছে, আসঞ্জন বল আছে। ভাইয়া আপনি তো শুরুতেই বলছেন যে বল তো দুই রকম, তো আসঞ্জন বল তো আছে, হ্যাঁ ভেরি গুড, আসঞ্জন বল আছে। কিন্তু এখানে একটা জিনিস আপনাদেরকে তাহলে মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে যে একই পদার্থের অণুগুলার মধ্যে আকর্ষণ বল বা হচ্ছে আপনি মনে করেন তরলের অণুগুলার মধ্যে যে আকর্ষণ বল বা সংশক্তি বল সেটার মান সবসময় তরলের সাথে বায়বীয় পদার্থের যেই আসঞ্জন বল সেটার তুলনায় কি হবে, বেশি হবে। আবার বলি, তরলের অণুগুলোর মধ্যে যেই সংশক্তি বল সেই সংশক্তি বলকে মনে করেন আমি এস দ্বারা প্রকাশ করলাম, সেই সংশক্তি বলের মান সবসময় তরলের সাথে বায়বীয় পদার্থের যে আসঞ্জন বল সেই আসঞ্জন বলের থেকে কি হবে, বেশি হবে। তো সংশক্তি বল যদি আসঞ্জন বলের থেকে বেশি হয়, সংশক্তি বল তো নিচের দিকে, আর আসঞ্জন বল কোন দিকে, উপরের দিকে, তার মানে কি বিয়োগ হয়ে কি নিচের দিকে যাবে, জিনিসটা মানে হচ্ছে নিচের দিকে চলে আসতে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন ভাইয়া কি বলতে চাচ্ছি, ঠিক আছে? তো এটা একটা ঘটনা গেল। এখন আরেকটু ঘটনা আরেকটু ডিপে যাই। এরকম যদি হয়, ঠিক আছে, এরকম যদি হয়, এতক্ষণ কি হয়েছে, এতক্ষণ হয়েছে যে কেন্দ্রটা একটু নিচেই ছিল, এই সাইডে আরো কিছু পানির কণা ছিল যেগুলো হচ্ছে যে কিছু উপরের দিকে ফোর্স দিতেছিল। এখন যেই ব্যক্তি, যেই বান্দা পানির তো উপরে সারফেস থাকে, সারফেসের মধ্যে তো অসংখ্য কণা থাকে, সেই কণাগুলা কি, এই যে সেই কণাগুলার কেন্দ্র কি, এই যে কারণে কণা তো অনেক ছোট, তো এইটা তো কণাটা, এইটা তো কণার চারপাশে কি তার একটা প্রভাবগুলো থাকবে না? এখন দেখেন এই কণার ক্ষেত্রে প্রভাবগুলো কি, এদিকে ফোর্স, এদিকে ফোর্স, এদিকে ফোর্স, এদিকে ফোর্স, তার প্রভাবগুলো এগুলো তো কাটাকাটি করলো, কিন্তু বাকি যেগুলো নিচের দিকে আছে সেগুলার লব্ধি বলটা কি, অবশ্যই নিচের দিকে হবে, এবং তার উপরের দিকে পুরাটাই কি আসঞ্জন বল, ঠিক আছে, পুরাটাই কি আসঞ্জন বল। এবং ভাই কিন্তু অলরেডি বলছে আসঞ্জন বলের মান আপনার সংশক্তি বলের তুলনায় ছোট হবে এটার ক্ষেত্রে, তার মানে কি এই জিনিসটা নিচের দিকে যাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারতেছেন যে কেন উপরের কণাগুলা নিচের দিকে বল লাভ করবে। আশা করি এটা আপনারা সবাই বুঝতেছেন যে কেন উপরের বা সারফেস লেভেলের কণাগুলা সে নিচের দিকে কেন বল লাভ করবে, সেটা হচ্ছে এই ঘটনা, ঠিক আছে? অথবা আমি অন্যভাবে বলতে পারি, আপনারা আসঞ্জন বল যদি চিন্তা নাই করেন তাহলে আপনি দেখেন নিচের দিকে সংশক্তি বল আছে, উপরের দিকে কি কোনো সংশক্তি বল নাই, তো নিচের দিকে সংশক্তি বল থাকলে সে কি নিচের দিকে ফোর্স লাভ করবে। তা আশা করি সবাই বুঝতে পারছেন। তার মানে এখন একটা জিনিস দেখেন, মনে করেন এটাও নাই, এটাও নাই, হ্যাঁ, সারফেসের যতগুলা এই যে দেখেন এইখানে আছে ভাইয়া, তিনটা নিলাম, যে তিনটা নিয়ে একটা সারফেস হয়ে গেছে, হ্যাঁ, সবগুলা কি নিচের দিকে ফোর্স লাভ করতেছে, নিট বলগুলা কি নিচের দিকে সবগুলা সারফেসের ক্ষেত্রে, তার মানে কি তারা নিচের দিকে চেপে আসতে চাবে। আশা করি বুঝতে পারছেন, তারা কি নিচের দিকে চেপে আসতে পারার কথা বা নিচের দিকে চেপে আসার কথা, তাই না? এখন আপনি বলতে পারেন ভাই এই কোনায় তো আছে, এই কোনায় কি হয়েছে, এই কোনায় হচ্ছে কাচের সাথেও আছে, পানির সাথেও আছে, এখন সে কোন দিকে যাবে? হ্যাঁ, এটা নিয়ে আরেকটা ঘটনা আছে, সেটা আমরা সামনে বলবো। আপনারা জাস্ট আপাতত এই জায়গাটার কথা চিন্তা করেন যে একই পদার্থের ক্ষেত্রে, ঠিক আছে, তো একই পদার্থ বা তরল পদার্থের মধ্যে এই যে অণুগুলো, এগুলো সবগুলো কি নিচের দিকে নেমে যাচ্ছে না, তো নিচের দিকে একটা ফোর্স লাভ করতেছে না। এখন দেখেন আপনি মনে করেন যে আপনারা দুই ভাই বোন মনে করেন, তো আপনারা একটা গামছা ধরে রাখছেন, ঠিক আছে, দুই ভাই বোন গামছা 4টা গোনা ধরে রাখছেন। এখন একজন এসে যদি নিচের দিকে টান দেয়, একজন এসে যদি মাঝখান দিয়ে নিচের দিকে টান দেয়, তাহলে কি হবে, জিনিসটা কি একটু এরকম দেবে যাবে না, একটু এরকম দেবে যাবে না? এই যে আপনার গামছা একজন এদিক দিয়ে ধরে রাখছে, একজন এদিক দিয়ে ধরে রাখছে, আরেকজন এসে নিচে দিয়ে একটা ফোর্স দিচ্ছে, তো ফলে দিয়ে কি গামছাটা এরকম দেবে যাবে না? গামছাটা হয়তো আগে সোজা ছিল, এখন এরকম ফোর্স পাওয়ার পরে এরকম হয়ে গেছে, ঠিক আছে? তো তরল পদার্থ তো নিচের দিকে এরকম একটা টান অনুভব করতেছে না? এই যে আমরা এখান থেকে দেখলাম যে কেন টানটা অনুভব করতেছে, এই টানের ফলে তরল পদার্থ কি আর এরকম মানে ফ্ল্যাট সারফেস থাকতে পারবে না। তার ফলে তরল পদার্থ হচ্ছে খুব বেশি দেখা যায় না, কিন্তু এরকম হালকা করে একটু বেঁকে যায়, ঠিক আছে? আচ্ছা, এই যে বেঁকে যাওয়ার ঘটনাটা, এই বেঁকে যাওয়ার ঘটনাটাকে কি বলে?
এই বেঁকে যাওয়ার ঘটনাটা কেন হয়েছে? এই পৃষ্ঠটানের জন্য হয়েছে, ঠিক আছে। এই ঘটনাটা পুরাটাই হচ্ছে কার জন্য হয়েছে? পৃষ্ঠটানের জন্য হয়েছে। এই যে মনে করেন আমার একটা পোকা যখন হেঁটে যাচ্ছে পানির উপর দিয়ে, কি হচ্ছে, একটা পোকা যখন হেঁটে যাচ্ছে, তখন দেখেন চারপাশ থেকে কি হচ্ছে, টান টান অবস্থায় আছে না পানিটা, এই যে এই আকর্ষণ বিকর্ষণ বলগুলোর কারণে টানাটানি অবস্থায় আছে। তো উপর দিয়ে কি একটা পর্দার মতো সে আচরণ করতেছে, কারণ কি চারদিকে বল আছে। আমি তো আপনাকে গামছা দিয়ে বললাম, তো চারদিকে বল আছে এখানে, ঠিক আছে। এর ফলে কি পানির উপরের সারফেসটা কি হচ্ছে, হালকা একটা মানে তার মধ্যে একটা ফোর্স আছে যেটা হচ্ছে পানিটাকে টেনে রাখতেছে, ঠিক আছে, টেনে রাখতেছে। সেই যে বলটা টেনে রাখতেছে সেটাকে আমরা কি বলতেছি? পৃষ্ঠটান বলতেছি। যে টানটা টেনে রাখতেছে সেটাকে আমরা পৃষ্ঠটান বলতেছি। এবং এই টানের কারণে জিনিসটা হচ্ছে কি একটা পর্দার ন্যায় আচরণ করতেছে, ঠিক আছে, একটা পর্দার ন্যায় আচরণ করে। এবং সেখানে যখন পোকা হাঁটে, যখন হালকা একটু ফোর্স প্রয়োগ করে, সেটা একটু দেবে যায়, ঠিক আছে। তা আশা করি বুঝতে পারছেন আপনারা আমি কি বলতে চাইছি, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা এই জায়গায়। আচ্ছা, ও আরেকটু বলি, আরেকটু বলা লাগবে, সেটা একটু বলি। এই যে তিনটা ঘটনা দেখাইলাম না, এই তিনটা ঘটনাকে আমি আরেকভাবে বলতে পারি। দেখেন প্রত্যেকটা বস্তুই কি চায়, মনে করেন একটা স্প্রিংকে আমি যখন টানি, একটা স্প্রিংকে যখন আমি টানে বড় করি, ঠিক আছে, তখনই তার মধ্যে একটা কি শক্তি জমা হয়, একটা বিভব শক্তি জমা হয় না। মানে তাকে আমি যখন বল প্রয়োগ করি তখন তার মধ্যে কি শক্তি জমা হয়, বিভব শক্তি জমা হয়। মাথায় রাখবেন, তাকে বল যদি প্রয়োগ না করতাম সে তো আগের জায়গায় থাকতো, স্থিতি শক্তি অর্জন করে বসে থাকতো না, সরি মানে জিরো হইতো তার স্মরণ, ফলে তার মধ্যে কোনো কাজ করার সামর্থ্য থাকতো না। তাকে যখন আমি বল প্রয়োগ করছি তখনই সে কি হয়েছে, কাজ করার সামর্থ্য অর্জন করছে, ঠিক আছে। তার মানে তার কি হয়েছে, তার হচ্ছে বিভব শক্তি বৃদ্ধি পাইছে, ঠিক আছে। বিভব শক্তি কি হয়, বল প্রয়োগ করলে বিভব শক্তি বৃদ্ধি পায়। এখন বিভব শক্তি যদি বৃদ্ধি পায় সে সবসময় চাবে কি, সে সবসময় চাবে যে বিভব শক্তি হ্রাস করে সাম্য অবস্থায় চলে আসতে যাবে। এটা কি স্প্রিং এর ধর্ম না? প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে ধর্ম কিন্তু এইটাই, ঠিক আছে। তো আপনার ওই যে প্রথম ক্ষেত্রে ভাই যে বললাম যে এখানে একটা কণা আছে, ঠিক আছে, ওর মধ্যে কোনো নিট বল নাই, তার মানে ওর মধ্যে কোনো কি নাই, বিভব শক্তি নাই, বা ও কোনো অবস্থানের পরিবর্তন করে না। আমরা কি জানি, অবস্থান পরিবর্তন করলেই বস্তু কাজ করার সামর্থ্য অর্জন করে বা বিভব শক্তি জমা হয়। তো প্রথম ক্ষেত্রে কি ছিল, এ পয়েন্ট মনে করেন, এ পয়েন্টে কি হচ্ছে, ও হচ্ছে চারদিকে কাটাকাটি গেছে, যেহেতু অনেকগুলো অণু ছিল, তার মানে হচ্ছে ওর মধ্যে কোনো নিট ফোর্স নাই, নিট ফোর্স নাই মানে ওর মধ্যে কোনো বিভব শক্তি জমা হয় নাই, বিভব শক্তি জমা হয় নাই মানে ও কোনো কাজ করবে না, কোনো জায়গা চেঞ্জ করবে না, ঠিক আছে। তা এখন এই সারফেস লেভেলে যখন এইখানে ছিলাম তখন এখানে কিছু কণা ছিল, কিন্তু বলটা কি নিচের দিকে হয়েছিল, আলটিমেটলি নিট বলটা কোন দিকে হয়েছিল, নিচের দিকে হয়েছিল। কারণ কি, এই যে এই অংশ ছিল না, এই জন্য সে নিচের দিকে একটা টান অনুভব করছিল, ঠিক আছে। তো এই টানটা সে কি তুলনামূলক এই যে এইখানে যে থাকবে তার তুলনায় কম টান অনুভব করবে। সবসময় মাথায় রাখবেন যে সকল কোণা সারফেসে থাকে তাদের উপর পৃষ্ঠ টান সব থেকে বেশি, কি বেশি, তাদের উপর নিচের দিকে যে ফোর্স সেটার পরিমাণ কি, বলটা সব থেকে বেশি, ম্যাক্স, ঠিক আছে। এটা কি হবে, ম্যাক্স হবে, ঠিক আছে। তো যাই হোক, এখন যেটা বলতেছিলাম, হ্যাঁ, তো এটার ক্ষেত্রে দেখেন এটার মধ্যে কি আছে, একটা ফোর্স আছে না, একটা ফোর্স যখন প্রয়োগ হয়েছে তার মানে কি সে জায়গাটা চেঞ্জ করবে। তো জায়গা চেঞ্জ করে তার মধ্যে কি হবে, একটা বিভব শক্তি জমা হওয়ার কথা, ঠিক আছে। তার মধ্যে কি হবে, সে হচ্ছে একটা নিচের দিকে একটা লব্ধি বল লাভ করবে, এই জন্য হচ্ছে তার মধ্যে কি হবে, একটা বিভব শক্তি জমা হবে বা সে একটা কাজ করার সামর্থ্য অর্জন করবে, ঠিক আছে। আবার এটার ক্ষেত্রে দেখেন সে হচ্ছে একটা বড় বল লাভ করছে, ঠিক আছে। তো যখন একটা বড় বল লাভ করছে তখন কি সেও কি স্থান পরিবর্তন করার একটা মানে কি করবে, মানে স্থান পরিবর্তন করার একটা চান্স থাকবে এবং তার ফলে কি তার মধ্যে বিভব শক্তি জমা হবে, ঠিক আছে। তো সকল পদার্থে কি নিম্ন বিভব সম্পন্ন হইতে চায় এবং যত উপরে নেবেন বিভবটা কি সব সময় ততই বাড়বে, বিভবটা কি যত উপরে নেবেন বিভবটা সব সময় তত বাড়বে, ঠিক আছে। তো বই থেকে এই ব্যাখ্যাগুলো একটু করে দেখে নেন, হ্যাঁ দেখে নেবেন। তো এখন একটা জিনিস দেখেন, তাইলে আমার মনে হয় আপনাদেরকে এবার সুইয়ের ঘটনাটা একটু দেখাই, ঠিক আছে। মনে করেন একটা সুই আছে, হ্যাঁ, সুইটা ভাইয়া হচ্ছে একটা গ্লাসের মধ্যে পানি নিছি বা একটা বালতির ভিতর পানি নিয়ে, একটা স্বচ্ছ কাচের বালতি, সেটার ভিতর পানি নিছি। তো পানি নেওয়ার পর সুইচটাকে যখন রাখছি আমি উপর থেকে দেখতেছি না, আমি এই পাশ থেকে দেখতেছি। এই পাশ থেকে দেখলে কি সুইচের যে ব্যাক সাইডটা সেখান থেকে আমি এটা দেখতে পাবো, মানে কর্নার দিয়ে দেখতেছি, এই পাশ থেকে দেখতেছি, মানে সুইচটা হচ্ছে এই বরাবর এইদিকে মনে করেন এরকম সুইচটা হচ্ছে বড় করে রাখলাম, তো সুইচটা হচ্ছে এইভাবে ভাসতেছে, এই বরাবর ভাসতেছে, হ্যাঁ। তো সুইচের একটা ছোট্ট অংশ আমি এই পাশ থেকে দেখতেছি, ঠিক আছে, এই পাশ থেকে কাঁচের দেয়ালের এই পাশ থেকে দেখতেছি। তো এখন যদি দেখি আমি কি দেখবো, পানিটা হচ্ছে এরকম এইখান দিয়ে একটু বাইকা গেছে, বাইকা যাবে, ট্যাপ খাবে, ট্যাপ খেয়ে এরকম হচ্ছে না। আচ্ছা, তো এরকম যদি হয়, এরকম কেন হচ্ছে, এরকম হচ্ছে কারণ কি, এক নম্বর হচ্ছে পৃষ্ঠটান। পৃষ্ঠটানের কারণে হচ্ছে কি চারদিকে একটা টান টান অবস্থা বিরাজ করবে, যে কারণে সে হচ্ছে কি ভেসে থাকতে পারবে। এতক্ষণ ধরে এই গল্পই করলাম, ঠিক আছে। তো পৃষ্ঠটানের কারণে সে হচ্ছে কি ভেসে থাকতে পারবে। এখন আপনাদের পৃষ্ঠটানের একটা সংজ্ঞা আছে, পৃষ্ঠটানের সংজ্ঞা হইলে আপনারা ইজিলি বুঝে যাবেন যে এ কেন ভাসতেছে, ঠিক আছে।
আচ্ছা, পৃষ্ঠটানের সংজ্ঞাটা কি? কোনো একটা তরল পৃষ্ঠের উপর যদি একটা রেখা কল্পনা করি, ঠিক আছে, মনে করেন এটার ব্যাখ্যাটা দেওয়ার আগে আমি আরেকটা বলি, আপনাদের সংজ্ঞাটা দেখাই। কোনো একটা আপনাদের একটা কি একটা বৃত্তাকার ক্ষেত্র আছে বা গোলক আছে, তার উপর যদি আমি একটা রেখা কল্পনা করি, ঠিক আছে, পৃষ্ঠটানের সংজ্ঞা বলতেছি, তো রেখা কল্পনা করি, তাহলে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে রেখার সাথে লম্ব বরাবর ও পৃষ্ঠের স্পর্শক রূপে উভয় পাশে যে বল ক্রিয়া করে তাকেই কি বলে? পৃষ্ঠটান বলে, ঠিক আছে। তো মনে করেন রেখাটার দৈর্ঘ্য হচ্ছে এল, ঠিক আছে, পুরো এল দৈর্ঘ্যব্যাপী কি এই পাশে এই পাশে এই পাশে এই পাশে সব পাশে কি হবে? আপনার ফোর্স কাজ করবে না? ফোর্স কিন্তু কাজ করবে, ঠিক আছে। তো আপনাকে বলছে যে আমার যদি একটা গোলক থাকে বা তরল পৃষ্ঠ থাকে, তরল পৃষ্ঠ, তার উপর যদি আমি একটা রেখা কল্পনা করি এবং রেখার যদি উভয় পাশে যদি বল ক্রিয়া করে, ঠিক আছে, রেখার উভয় পাশে যদি কি বল ক্রিয়া করে, তাহলে রেখার একক দৈর্ঘ্যে, রেখার প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ বল ওই রেখার সাথে লম্বভাবে ক্রিয়া করতেছে এবং সেটা তরলের পৃষ্ঠ বরাবর ক্রিয়াশীল, তরলের কি বরাবর? পৃষ্ঠ বরাবর ক্রিয়াশীল, সেটাকে আমরা কি বলবো? পৃষ্ঠ টান বলবো, ঠিক আছে। এখানে কয়েকটা পয়েন্ট আছে, ঠিক আছে, কয়েকটা পয়েন্ট আছে, ভাই পয়েন্টগুলো ধরায় দিই। 1 নম্বর পয়েন্ট কি? আপনার একক দৈর্ঘ্যে বল হইতে হবে, ঠিক আছে, একক দৈর্ঘ্যে বল হইতে হবে, ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর পয়েন্ট হচ্ছে রেখার উভয় পাশে যে বল আছে সেটা নিতে হবে, রেখার উভয় পাশে যে বল, এক পাশের বল নিলে হবে না, উভয় পাশের বল নিতে হবে। আর আমাদেরকে সবসময় উভয় পাশের বলই বলা থাকে, ডাইরেক্ট এফই বলা থাকে, ঠিক আছে, রেখার উভয় পাশে বল বলতে হবে, ঠিক আছে। 3 নম্বরটা কি? এই যে বলটা, উভয় পাশে যে বলটা, সেটা রেখার সাথে লম্ব বরাবর ক্রিয়াশীল হতে হবে, কি? রেখার সাথে লম্ব বরাবর ক্রিয়াশীল হতে হবে, হ্যাঁ, রেখার সাথে লম্ব বরাবর ক্রিয়াশীল, লম্ব বরাবর ক্রিয়াশীল হতে হবে। এবং এই যে বলটা, এই বলটা কি হতে হবে? তরলের সারফেসের সাথে স্পর্শক রূপে ক্রিয়া করবে, কি? তো এই যে এই পৃষ্ঠটানটা বা হচ্ছে এই বলটা, সেটা কি তরলের সারফেসের সাথে কি আপনার তরলের পৃষ্ঠের সাথে স্পর্শক বরাবর ক্রিয়াশীল হবে, ঠিক আছে, স্পর্শক বরাবর ক্রিয়াশীল হবে। একটু আগে ভাইয়া কিন্তু বলছিলাম যে তরল সাধারণত এরকম গোল হয়ে থাকে, ঠিক আছে, গোলের ব্যাখ্যা এখনো দেইনি, দিব, অলরেডি আপনারা জানেন হয়তো বা, তো গোলের ব্যাখ্যা দিব। তো এখন দেখেন ওর এখানে যদি পৃষ্ঠটান কাজ করে, তাহলে কি এই যে স্পর্শকটা কি? স্পর্শকটা হচ্ছে পৃষ্ঠ বরাবর ক্রিয়া করবে, তার মানে মনে করেন এটা হচ্ছে পৃষ্ঠ, তাহলে স্পর্শক এই বরাবর ক্রিয়া করবে অথবা হচ্ছে এই বরাবর ক্রিয়া করবে, ঠিক আছে, পৃষ্ঠ বরাবর স্পর্শক ক্রিয়া করবে, এটা কিন্তু এটা বুঝাইছে, ঠিক আছে। তার মানে আপনার পৃষ্ঠটানের সংজ্ঞাটা কি? যদি আমি একটা তরলের পৃষ্ঠের উপর একটা রেখা কল্পনা করি, তাহলে এর একক দৈর্ঘ্যে যদি উভয় পাশে এক বল ক্রিয়াশীল হয় বা উভয় পাশে একটা বল ক্রিয়াশীল হয়, যা হচ্ছে রেখার সাথে লম্ব বরাবর ক্রিয়াশীল এবং ওইটা হচ্ছে পৃষ্ঠের স্পর্শক বরাবর ক্রিয়াশীল, তাহলে সেটাকে আমরা কি বলবো? পৃষ্ঠটান বলবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখেন আমার তো এখানে একক দৈর্ঘ্য দেওয়া নেই, আমার এখানে এল দৈর্ঘ্যে কি এফ বল ক্রিয়াশীল আছে উভয় পাশে সেটা বলা আছে। তো আমার একক দৈর্ঘ্যে কত বল ক্রিয়াশীল আছে উভয় পাশে সেটা আমার বের করতে হবে, টি ইকুয়াল টু কি এফ বাই এল, কারণ আমার কি পৃষ্ঠটানের সংজ্ঞায় কি বলছে? একক দৈর্ঘ্যে লম্ব বরাবর ক্রিয়াশীল, ঠিক আছে। তো আমরা অলরেডি জানি এই বলটা কি লম্ব বরাবর ক্রিয়াশীল এই রেখার সাথে, এবং অলরেডি আমরা জানি এই বলটা কি আপনার তরলের পৃষ্ঠের সাথে কি স্পর্শক বরাবর ক্রিয়াশীল হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে কি একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল যদি এফ বাই এল হয়, তাহলে আমার পৃষ্ঠটান টি ইকুয়াল টু এফ বাই এল, এই হচ্ছে আমাদের সংজ্ঞা, ঠিক আছে। তাহলে আপনাকে কি দেওয়া থাকে? আপনাকে দেওয়া থাকে যে এল দৈর্ঘ্যে টোটাল কত বল ক্রিয়াশীল আছে, আপনি সেখান থেকে জাস্ট একক দৈর্ঘ্যে বের করলেই কি আপনি টি ইকুয়াল টু এফ বাই এলটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো আশা করি পৃষ্ঠটানের সংজ্ঞাটা ক্লিয়ার হয়েছে। তো আমার পৃষ্ঠটানের সংজ্ঞাটা বলার একটাই কারণ যে এই বলটা হচ্ছে, যদি আমি একটা রেখা কল্পনা করি, বলটা হচ্ছে তার সাথে লম্ব বরাবর ক্রিয়া করবে, এবং এই যে পৃষ্ঠটান বলটা, পৃষ্ঠটান যেটা, সেটা কি সব সময় সারফেসের সাথে স্পর্শক বরাবর ক্রিয়াশীল হবে, ঠিক আছে, পৃষ্ঠটানের দিকটা। তো এখন দেখেন সেইটা যদি হয়, আমার ঘটনা কি এটা যদি হয়, হ্যাঁ, এখন দেখেন, এখন একটা সুইকে ভাসাইলাম, সুইকে ভাসাইলে পানি এরকম কি ট্যাপ খাইলো, ঠিক আছে, পানি এরকম কি হলো ট্যাপ খাইলো। এখন সুইটা ভাসবে কেন? সুইয়ের ওজন ডব্লিউ তো নিচের দিকে ক্রিয়াশীল, সুইটা ভাসবে কেন? আবার আমরা আর্কিমিডিসের সূত্র থেকে কি জানি? আর্কিমিডিসের সূত্র থেকে জানি কি যাদের ঘনত্ব বেশি তারা পানিতে ডুবে যাবে, মানে বেশি ঘনত্বের জিনিস কম ঘনত্বে ডুবে যায় সাধারণত, ঠিক আছে। তো সুইয়ের ঘনত্ব তো বেশি, তাও সে কেন ভাসে? আসলে এখানে ঘটনাটা হচ্ছে যে ওর ওজন নিচের দিকে ক্রিয়াশীল হলো, ওজন কি একটা বল না, ঘুরে ফিরে ওজনটা কি একটা বল, ঠিক আছে, এফ অফ ওয়েট। তো ওজনটা হচ্ছে ঘুরে ফিরে একটা বল। তো হয় কি এইখানে যে পৃষ্ঠটান উৎপন্ন হয় বা এই পৃষ্ঠে যে বলটা উৎপন্ন হয়, এই যে দেখেন এটা কি
এখানে যখন ট্যাপ খাইছে আমরা কি জানছি অলরেডি পৃষ্ঠ টান হচ্ছে স্পর্শক বরাবর ক্রিয়াশীল, পৃষ্ঠের স্পর্শক বরাবর। তো যেই জায়গায় ট্যাপ খাইছে সেই জায়গায় পৃষ্ঠ টান হয়েছে, সেই জন্যই তো ট্যাপ খাইছে, কারণ কি এই জায়গার অণুগুলো পরস্পরকে টানছে নিচের দিকে, সেই জন্য তো এই জায়গাটা বাইকে গেছে, তাই না? তো বাইকে যখন গেল তার মানে কি পৃষ্ঠ টানটা কি এই বরাবর উপরের দিকে ক্রিয়াশীল হবে, এই বরাবর উপরের দিকে ক্রিয়াশীল হবে, এরকম কয়েকটা বল ক্রিয়াশীল হবে না? তো এরকম কয়েকটা বল যখন পৃষ্ঠ টানগুলো যখন পৃষ্ঠ স্পর্শক বরাবর উপরের দিকে ক্রিয়াশীল হবে, তখন তাদের লব্ধি বলটা আমি যদি ক্যালকুলেট করি দেখবেন লব্ধি বল আরটা একটা বড় ভ্যালু আসবে, ঠিক আছে? লব্ধি বল আরটা কি হচ্ছে একটা বড় ভ্যালু আসবে, যে আরটা একটু বড় আসার কারণে সেই আরটা কি ডব্লিউ থেকে বড় হবে। তো আরটা যদি ডব্লিউ থেকে বড় হয় বা পৃষ্ঠটানটা যদি ডব্লিউ থেকে বড় হয়, সেই ক্ষেত্রে কি আপনার বস্তু ডুববে না, সেই জন্যই হচ্ছে যে আপনার বস্তুটা ভেসে থাকবে। তো আশা করি বুঝতে পারছেন যে আপনার একটা ব্লেড বা একটা কেন ভাসে, পৃষ্ঠটানের জন্য ভাসে। আর পৃষ্ঠটান উৎপত্তির মূল কারণ কে? পৃষ্ঠটান উৎপত্তির মূল কারণ হচ্ছে যে আপনার ওই যে কি জানি বললাম, আপনার আন্তঃআণবিক যে ঘটনাটা দেখাইলাম একটু আগে সেটা, ঠিক আছে? ও আচ্ছা, একটু আগে কিন্তু আমরা একটা জিনিস শিখে ফেলছি, ওই যে যখন ভাই তিনটা অণু যে বিভিন্ন প্লেসে বসায় দেখালাম সেটা কি আন্তঃআণবিক গতি তত্ত্ব, ঠিক আছে? এটার নাম কি দেখি একটু আমি ভালো করে, এটার নাম তো মনে নাই, এটা হচ্ছে আণবিক তত্ত্ব, পৃষ্ঠটানের আণবিক তত্ত্ব, ঠিক আছে? পৃষ্ঠটানের আণবিক তত্ত্ব। তো আমরা ওইটা দেখে ফেলছি, আমরা পৃষ্ঠটানের আণবিক তত্ত্ব কি জেনে গেলাম, আমরা দুই ধরনের আকর্ষণ বল সম্পর্কে জেনে গেলাম। তারপরে অলরেডি আমরা প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেছি যে আমার একটা ব্লেড বা হচ্ছে একটা সুই কেন ভাসে, আবার পানি কেন ট্যাপ খায়, পানি ট্যাপ খায় পৃষ্ঠটানের জন্য, আর হচ্ছে কি ওটা ভাসেও কি পৃষ্ঠটানের জন্য, কারণ পৃষ্ঠটান কি সবসময় স্পর্শক বরাবর ক্রিয়াশীল, আর পানি ট্যাপ খাচ্ছে কেন সংশক্তি বলের কারণে, নিচের দিকে আকর্ষণ বলের জন্য, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। হ্যাঁ, তো আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে তো বলি নাই যে আপনার কচু পাতার উপর পানি পড়লে কেন গোল হয়ে যায়, সবকিছু কেন গোল হয়ে যায়। এই ঘটনা একটাই, পৃষ্ঠটান দেখেন আমি দেখাচ্ছি। মনে করেন আপনার কচু পাতার উপরে একটা পানি পড়ছে, ঠিক আছে? তো পানিটা তো যেমন তেমন হইতে পারে, তো পানিটা কিন্তু নিরেট, পানির ভিতর কিন্তু ফাঁপা থাকে না, পানির ভিতর যত কণা থাকে সব কিন্তু পানি থাকে। হ্যাঁ, তো এখন দেখেন সারফেসের যেই কণাগুলা থাকবে, সেগুলাকে কি ভিতরের যে কণাগুলো আছে সেগুলোকে আকর্ষণ করতে থাকবে না, সেগুলো সবসময় কি করবে আকর্ষণ করতে থাকবে, ভিতরের দিকে সমান সমান বলে আকর্ষণ করতে হবে। তো ভিতরের দিকে যখন চারদিক থেকে মানে ভিতরের দিক থেকে যখন এই চারপাশের যতগুলা কণা আছে বা সারফেসের কণা আছে সেগুলোকে আকর্ষণ করবে, সেগুলো কি হবে বল লাভ করতেছে ভিতরের দিকে, তাহলে সেগুলোর কি সরণ হবে ভিতরের দিকে, আর সরণ হলে সেগুলো কি হয়ে যাবে সংকুচিত হয়ে যাবে না। তো সংকুচিত হয়ে তারা কি করে, সংকুচিত হয়ে তারা একটা গোলাকার আকৃতি ধারণ করে। কেন গোলাকার আকৃতি ধারণ করে? ওই সংশক্তি বলের কারণেই, ঠিক আছে? যে একই পদার্থের অণুগুলো পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করে, তো কেন্দ্রমুখী হয়ে তারা কি পরস্পরকে আকর্ষণ করতেছে, কেন্দ্র মানে ওই সারফেসের কোণাগুলোকে কেন্দ্রমুখী হয়ে আকর্ষণ করতেছে। তো আকর্ষণ যখন করে তারা হচ্ছে কি সংকুচিত হয়ে যায়, এবং সংকুচিত হয়ে কি গোলাকার অবস্থা ধারণ করে। তো বিজ্ঞানীরা টেস্ট করে দেখছে যে কোনো একটা তরল পদার্থ যখন গোলাকার আকৃতি ধারণ করে তখন তার ক্ষেত্রফল কি হয়, ক্ষেত্রফল হয় সর্বনিম্ন, ঠিক আছে? ক্ষেত্রফল হয় কি সর্বনিম্ন। তো আপনাকে যদি কখনো পরীক্ষার হলে প্রশ্ন করে যে কচু পাতার পানি কেন গোলাকার হইল, সে কেন চারকোনা হইল না, আপনি এর ব্যাখ্যাটা এইভাবে আণবিক তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা দেবেন। এই যে একটু আগে আণবিক তত্ত্ব দেখালাম না, এটা কিন্তু ওই আণবিক তত্ত্বেরই একটা ঘটনা, ঠিক আছে? আণবিক তত্ত্ব কিন্তু সংশক্তি বল, এখানেও সংশক্তি বল, ঠিক আছে? তো এই জন্যই আণবিক তত্ত্বের কারণে কি হচ্ছে, তারা হচ্ছে গোল হচ্ছে, এবং গোল হইলে কি হয় ক্ষেত্রফলটা সর্বনিম্ন হয়। বা আপনাকে যে এইভাবে প্রশ্ন করতে পারে যে তরলের ক্ষেত্রফল সর্বনিম্ন হয় কেন, তখন আপনি ওই আণবিক তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করবেন, আপনি বলবেন পৃষ্ঠটানের জন্য হয়, তারপরে ব্যাখ্যা করবেন, ঠিক আছে? আবার আপনাকে যদি বলে যে পৃষ্ঠটানের কারণে এটার আকৃতি কেমন হয়, আপনি তখন বলবেন গোলাকার হয়, কেন হয়, তারপরে ওই পৃষ্ঠটানের আণবিক তত্ত্ব ব্যাখ্যা করবেন, একই প্রশ্ন ঘুরে ফিরা করবে, ঠিক আছে? তো আশা করি আপনারা এটা বুঝে গেছেন। তো তাহলে আমরা দুইটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, আমরা প্রথমে যে দুইটা প্রশ্ন করছিলাম সেই দুইটা প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আচ্ছা, এখন কিন্তু কিছু ঘটনা আছে, ঠিক আছে? এখন ঘটনাগুলো আমরা একটু দেখব। হ্যাঁ, আমরা পৃষ্ঠটানের সূত্রটা কি পেলাম, যে এল দৈর্ঘ্যে যদি এফ বল ক্রিয়াশীল হয়, একক দৈর্ঘ্যে যে পরিমাণ বল লম্বভাবে এবং পৃষ্ঠের স্পর্শক বরাবর ক্রিয়াশীল তাকে আমরা কি বলতেছি, পৃষ্ঠটান বলতেছি। আমি কিন্তু বারবার ওই স্পর্শক বরাবর ক্রিয়াশীল বলতেছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। তো এখন দেখেন এখানে কিছু ঘটনা আছে। এই যে এলটা না, এই এলটা কি, এই এফটা কি, এটা পরিচয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? মনে করেন যে কোনো একটা যদি রেখা থাকে, ঠিক আছে, একটা যদি রেখা আমি চিন্তা করি একটা গোলকের পৃষ্ঠের উপর, তো এই গোলকের পৃষ্ঠের উপর এই রেখার দৈর্ঘ্য কতটুকু, এল, ঠিক আছে? এটা শুধু এলটা কি বোঝায়, এলটা বোঝায় হচ্ছে অ্যাকচুয়ালি এল এর ইনার মিনিং হচ্ছে যে এই রেখার কতটুকু ভিজেছে, এই রেখাটা কতটা দৈর্ঘ্য কি হয়েছে ভিজেছে, তরল দ্বারা ভিজে গেছে, ঠিক আছে? তার মানে রেখার কতটুকু দৈর্ঘ্য
ভিজেছে, এটা কিসের পরিচয়? এল এর পরিচয়, ঠিক আছে। আর রেখার সাথে লম্ব বরাবর যে বল কাজ করতেছে সেটাই কি আমার এফ এর পরিচয়, ঠিক আছে। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তো এই যে এই কথাটা বলছি না, এই কথাটা দিয়ে এখন কি কি হইতে পারে আপনাদেরকে আমি একটু দেখাই, ঠিক আছে। তো টি ইকুয়াল টু এফ বাই এল, তার মানে এফ ইকুয়াল টু টি এল, ঠিক আছে। মানে টোটাল বলটা আমি নিলাম, ঠিক আছে, যে রেখার উপর টোটাল কতটা বল ক্রিয়াশীল সেটা আমি বের করতে পারি, ঠিক আছে। তো এখন মনে করেন আপনাকে রেখা দিল না, এখন আপনাকে সুই দিল। খুব ভালোভাবে চিন্তা করেন, সুই, এই যে একটা সারফেস, ঠিক আছে, সারফেস আমি এবার বালতির উপর থেকে দেখতেছি, এই যে একটা সুই, ঠিক আছে। তো সুই যখন ভাসবে, সুইয়ের ক্ষেত্রে একটু আপনারা কল্পনা করেন তো, সুইয়ের কোন কোন অংশ আসলে পানির সাথে টাচ করে। সুইয়ের এই যে দেখেন ওই পাশে একটা অংশ আছে, এই যে এই অংশটা পানির সাথে টাচ করতেছে, আবার সুইয়ের এই অংশটা পানির সাথে টাচ করতেছে, তারপরে এই জায়গায় ক্ষুদ্র একটা অংশ পানির সাথে টাচ করতেছে, মানে প্রস্থ বরাবর, মানে দৈর্ঘ্যের এই পাশে করতেছে, ওই পাশে করতেছে, প্রস্থ বরাবর এই ক্ষুদ্র অংশ, প্রস্থ বরাবর এই ক্ষুদ্র অংশ করতেছে। তো এই ক্ষুদ্র অংশ দুটো কি অনেক ছোট, যেখানে আমরা ইগনোর করতে পারি। তার মানে সুইয়ের এই এল পরিমাণ দৈর্ঘ্য পানির সাথে স্পর্শ করতেছে, এই এল পরিমাণ দৈর্ঘ্য পানির সাথে স্পর্শ করতেছে। ভাইয়া কি বলছি? এই এল এর পরিচয় কি? এই এল এর পরিচয় হচ্ছে কোন একটা বস্তু কতটুকু দৈর্ঘ্য পানির সাথে স্পর্শ করছে। তাহলে এটা কতটুকু দৈর্ঘ্য করছে? সুইয়ের এই পাশ থেকে এল পরিমাণ, ওই পাশ থেকে এল পরিমাণ, তার মানে এটার ক্ষেত্রে কি 2L পরিমাণ, 2L পরিমাণ স্পর্শ করছে। তার মানে একটা সুইয়ের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু ভালো করে বুঝেন, যে সুইয়ের ক্ষেত্রে L ইকুয়াল টু কত? L ইকুয়াল টু হচ্ছে আপনার 2L, ঠিক আছে। কিভাবে 2L সেটা আশা করি বুঝতে পারছেন, যে কোন কোন পাশ করছে সেই পাশগুলোকে আমি কি করছি, যোগ করছি, ঠিক আছে। অথবা সুইটাকে আপনারা মানে এইভাবে চার কোণা ধরে একটু চিন্তা করতে পারেন, হ্যাঁ, চার কোণা ধরে যদি চিন্তা করেন তাহলে ভালো বুঝবেন। এই দেখেন এই পাশটা হচ্ছে পানির সাথে স্পর্শ করবে, এই পাশটাও পানির সাথে স্পর্শ করবে, ঠিক আছে। তো কতটুকু দৈর্ঘ্য স্পর্শ করছে এই পাশ আর এই পাশ, আর এই পাশ আর এই পাশ কি খুবই ছোট বিদায়, মানে আমি জুম করে আনিছি মনে করেন সুইটাকে, খুবই ছোট বিদায় এই দুটোকে আমি ইগনোর করলাম। তার মানে কি সুইয়ের কতটুকু দৈর্ঘ্য করলো? এখানে যদি 2 মিটার এখানে 2 মিটার হয়, তার মানে সুইয়ের টোটাল 4 মিটার স্পর্শ করছে। তো এখানে কত হবে? 4 মিটার হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে এল এর ভ্যালু 2L কেন। আচ্ছা মনে করেন এই এলটাকে আমি বড় হাতের এল দিয়ে লিখি, তাহলে আপনাদের সুবিধা হবে। L ইকুয়াল টু 2L, ঠিক আছে, সুইয়ের ক্ষেত্রে। আচ্ছা, তার মানে সুইয়ের ক্ষেত্রে আপনাকে পৃষ্ঠটান যদি দেওয়া থাকে, ডাইরেক্ট আপনি T ইনটু এই 2L করবেন। 2L করলে আপনার কি টোটাল কত বল ক্রিয়াশীল আছে সেটা আপনার বের হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন মনে করেন একটা বৃত্তাকার বস্তুকে আমি ভাসাচ্ছি, কি একটা বৃত্তাকার, ঠিক আছে, বৃত্তাকার কোনো একটা বস্তু। তো বৃত্তাকার বস্তু কি হতে পারে? মনে করেন আপনাদের কারো ইয়ে থাকতে পারে, কি বলে, মনে করেন একটা সুতা আছে, হ্যাঁ, সুতাটা গোল করে বানানো, হ্যাঁ, সুতাটাকে এমনি মারলেন, গোল করেই ফেললেন, তো ওর কি প্রস্থ খুবই কম, সুতার কি প্রস্থটা কি খুবই কম হইতে পারে, প্রস্থ খুবই কম, অথবা হইতে পারে প্রস্থটা খুব ভালোই, ঠিক আছে, মোটা একটা প্রস্থ হইতেই পারে। তো এখন ঘটনা হচ্ছে বৃত্তাকার বস্তু যখন ফেলবো, বৃত্তাকার বস্তুর মানে কি? বৃত্তাকার বস্তুর মানে হচ্ছে যে এর ভিতরে কিছু নেই, এর ভিতরটা কি খালি। বৃত্তাকার বস্তুকে আমি যখন পানিতে ইয়ে করবো, এর ভিতরটা কি খালি, ঠিক আছে। একটা কি বৃত্তাকার বস্তু নিলাম, বৃত্তাকার বস্তুতে পানিতে রাখলাম, তো তার ক্ষেত্রে আমি এফ এর ভ্যালু বের করবো। তো এফ এর ভ্যালু বের করতে হলে টি এর ভ্যালু তো আমাকে দেওয়া থাকবে, একটা নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে টি এর ভ্যালু মোটামুটি সেমই থাকে, ঠিক আছে। আর হচ্ছে এল এর ভ্যালুটা জানাটাই হচ্ছে আমার মেইন টার্গেট। তো এল এর ভ্যালুটাই বৃত্তাকার ক্ষেত্রে কি হবে? এলটা কি? এলটা হচ্ছে অ্যাকচুয়ালি কতটা অংশ পানি দ্বারা ভিজছে, ঠিক আছে, কতটা অংশ পানি দ্বারা ভিজেছে। তো এখন দেখেন বৃত্তাকার যেহেতু এর ভিতরটা তো ফাঁপা, তার মানে এখন দেখেন ওর কি একটা পুরুত্ব তো অবশ্যই আছে, পুরুত্ব তো থাকবেই। তো পুরুত্ব যদি থাকে তাহলে ওর বাহিরের কতটা অংশ ভিজছে? 2πr অংশ ভিজছে, মানে বাহিরের অংশটা দৈর্ঘ্য কতটুকু? 2πr। আবার দেখেন ভিতরেও কি একটা অংশ আছে না, বাহিরের অংশটা ভিজবে। চিন্তা করে দেখেন, যে আমি মনে করেন জিনিসটা জুম করলাম এরকম, হ্যাঁ, অনেক বড় করে জুম করলাম, তো জুম করার পরে এটা হচ্ছে তার পুরুত্ব, ঠিক আছে, একটা পুরুত্ব আছে তার। তো এখন দেখেন এই বাহিরের এই অংশটাও পানির সাথে ডুববে, ভিতরের এই অংশটা পানির সাথে ডুববে, ঠিক আছে। আর পুরুত্ব তো খুবই ছোট, খালি চোখে তো আমরা বুঝি না যে কতটুকু পুরুত্ব, ঠিক আছে, পুরুত্বটা খুবই ছোট মনে করেন। তো আমি জুম করার ফলে মাইক্রোস্কোপ দিয়ে এত বড় দেখা যেতেছে, মনে করেন পুরুত্বটা খুবই ছোট, তো পুরুত্বটা আমরা ইগনোর করতেছি। তার মানে ভিতরের ব্যাসার্ধ আর বাইরের ব্যাসার্ধ কি অলমোস্ট সেম। তো আমরা সুবিধার্থে কি করব, যে বাহিরের কতটুকু স্পর্শ করছে 2πr, আর ভিতরের ব্যাসার্ধ আর বাইরের ব্যাসার্ধ সেম হওয়ার কারণে ভিতরে কতটুকু স্পর্শ করছে 2πr, ঠিক আছে। তার মানে আপনার এইটার ক্ষেত্রে এল এর মানটা কত হবে, বা কতটুকু অংশ ভিজছে বলবো আমরা 2 × 2πr। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, ঠিক আছে, 2 × 2πr। তাহলে এটার ক্ষেত্রে আপনার টোটাল যে বলের মানটা, ঠিক আছে, সেই বলের মানটা কি হবে? T × 2 × 2πr হবে। দেখেন ঘটনা কি,
টি এর মান কিন্তু কিছু হচ্ছে না, এই জায়গাটায় খেলা হচ্ছে, ঠিক আছে, এই জায়গাটা চেঞ্জ হচ্ছে, আরো আছে, আপনারা এগুলো কিন্তু একটু নোট ডাউন করে রাখেন। হ্যাঁ, আশা করি বুঝতেছেন, না বুঝলেও আমাকে জানাবেন, সমস্যা নাই। এখন মনে করেন মাত্র কি একটা ফাঁপা বৃত্তকে মানে ভিজাইছি, তো এখন মনে করেন একটা নিরেট বৃত্ত, নিরেট বৃত্ত কেমন, নিরেট বৃত্ত বা হচ্ছে এটাকে আমরা ডিস্ক বলতে পারি, ঠিক আছে। ডিস্ক কেমন, ওই যে আপনারা ছোটবেলা হচ্ছে সিডি ড্রাইভের ডিস্কগুলো দেখছেন না, ডিভিডি ড্রাইভের ডিস্ক, তো ওই ডিস্কগুলো কেমন থাকে, গোল থাকে একদম, ওই যে বিভিন্ন রকমের আলো দেখা যায়, ঠিক আছে। তো ওগুলা কি বৃত্ত, কিন্তু ওগুলা কি নিরেট, আর ওগুলা কি পুরুত্ব খুবই কম, পুরুত্ব কি খুবই কম, ইগনোর করা যায়, ঠিক আছে। তো ওগুলা কি নিরেট এরকম। তো নিরেট যদি হয় ওর ক্ষেত্রে দেখেন আগেরটার ক্ষেত্রে কি ছিল, ভিতরে ফাঁকা ছিল, সেই জন্য ভিতরে আরেকটা জায়গা পাইছি যেখানে ভিজছে, ওর ক্ষেত্রে কিন্তু ভিতরে আর ভিজবে না, ঠিক আছে। ওর ক্ষেত্রে কি ভিতরে আর ভিজবে না, তার মানে ওর ক্ষেত্রে কি শুধুমাত্র বাইরের অংশটা ভিজবে, তার মানে ওর ক্ষেত্রে এল এর মানটা কি হবে বা কতটুকু অংশ ভিজবে, ওর পরিধি সমান দূরত্ব ভিজবে, তার মানে এল ইকুয়াল টু কত হবে, 2 পাই আর হবে। আশা করি বুঝতে পারছেন, তাহলে ওর ক্ষেত্রে এফ ইকুয়াল টু কত হবে, টি ইনটু 2 পাই আর, ঠিক আছে। তো ভাই এখন তাড়াতাড়ি বলি বাকিগুলা, ঠিক আছে। তো বৃত্তের চাকতি উলম্ব তলে অর্ধেক ডুবালে, আচ্ছা মনে করেন একটা বৃত্তাকার চাকতি, এই যে বৃত্তাকার একটা চাকতি আছে, মনে করেন যে পানির মধ্যে আমি এতটুকু ভিজাইছি, ঠিক আছে, এইভাবে ভিজাইছি। তো এইভাবে ভিজানোর ফলে এখন দেখেন বৃত্তাকার চাকতি, বৃত্তাকার কি চাকতি, যেটাকে আমি উলম্বভাবে ভিজাইছি, ঠিক আছে, উলম্বভাবে ডুবানো হয়েছে। হ্যাঁ, তো এটার ক্ষেত্রে যদি আপনাকে পৃষ্ঠটান বের করতে বলে আপনি কি করবেন, ঠিক আছে। তো এটার পুরুত্ব অত্যন্ত নগণ্য দিছে, তো এটার পুরুত্ব কি অত্যন্ত নগণ্য, আর এটার মনে করেন আপনাকে ব্যাসার্ধ দিয়ে দিছে, ঠিক আছে, ব্যাসার্ধ হচ্ছে এই আর পরিমাণ। হ্যাঁ, তাহলে এখন একটা জিনিস চিন্তা করেন, ভাইয়ের হাতের কাছে কি কিছু আছে বোঝানোর মতো, এটা বৃত্তাকার তো কিছু নাই। তো এখন একটা জিনিস চিন্তা করেন, আমার তো পৃষ্ঠটানের জন্য এই বলটা হিসাব করব, তার মানে আমার কতটুকু দৈর্ঘ্য নিতে হবে, যেইটুকু দৈর্ঘ্য পৃষ্ঠের মধ্যে আছে সেটা। এতক্ষণ কিন্তু আমি পৃষ্ঠের মধ্যে এটা কিভাবে রাখছি, এটাকে রাখছিলাম মনে করেন একটা বালতির মধ্যে, এই যে বালতি থেকে উপর থেকে আমি দেখতেছি পানির উপর এটা ভাসতেছে, মানে এটা অনুভূমিকভাবে ভাসতেছিল, এটা কি অনুভূমিকভাবে ভাসতেছিল। আর এখন কি, এখন বালতিটাকে আমি এই সাইড থেকে দেখতেছি, সামনে থেকে সাইড ভিউ দেখতেছি, সাইড ভিউ দেখলে ওকে লম্বভাবে ডুবাইছি, এটা কিন্তু অনুভূমিকভাবে ডুবানো ছিল, আর এটা কি লম্বভাবে ডুবানো, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন, এটা কি অনুভূমিকভাবে আর এটা কি লম্বভাবে। তো লম্বভাবে যখন ডুবাইছি, ঠিক আছে, আর সে হচ্ছে কি একটা নিরেট বৃত্তাকার চাকতি, ধরে নেন কি সে একটা নিরেট বৃত্তাকার চাকতি। তো ওর ক্ষেত্রে আমি এল এর ভ্যালুটা বের করবো, বা ওর ক্ষেত্রে পানিতে কতটুকু ভিজছে, তো পানিতে কতটুকু ভিজবে বা হচ্ছে পৃষ্ঠটানের জন্য যে বলটা, সেখানে আমার কি পৃষ্ঠের মধ্যে যতটুকু ভিজছে সেটা আমার নিতে হবে না, তো পৃষ্ঠ তো এইটা, তার মানে এই অঞ্চলব্যাপী সে কতটুকু ভিজছে সেটা আমার নিতে হবে। তাহলে এখন দেখেন এই অঞ্চলব্যাপী সে কতটুকু ভিজছে, এই অংশটা ভিজছে, এবং এই ডিস্কটাকে যদি আমি ঘুরাই ওই পাশেও কি সেম পরিমাণ ভিজছে না। আশা করি বুঝতে পারছেন কি বলছি, যে এই ডিস্ক মনে করেন ভাইয়ার কাছে তো ডিস্ক নাই, দাঁড়ান একটা জিনিস পাইছি, জিনিসটা তো নোংরা দেখাচ্ছে, দাঁড়ান একটু হোল্ড করেন আমি দেখাই। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, মনে করেন অত্যন্ত নগণ্য পুরুত্বের এটা হচ্ছে সেই আপনার বৃত্তাকার ডিস্কটা। হ্যাঁ, এটাকে আমি ডুবাইছি, কতটুকু ডুবাইছি, এই যে এই পরিমাণ ডুবাইছি পানিতে। হ্যাঁ, এটা পানিতে ডুবানো আছে ধরে নেন, ঠিক আছে। এখন দেখেন ওর কতটুকু দৈর্ঘ্য ভিজছে সেটা আমার নিতে হবে না, এল এর ভ্যালুটা। তাহলে ওর কতটুকু ভিজছে দেখেন তো, এই অংশটা ভিজছে অবশ্যই, এবং আমি যদি এই জিনিসটাকে ঘুরাই অফকোর্স এখান দিয়েও কি ওই সেম পরিমাণ ভিজবে, ঠিক আছে। তার মানে কি ওর এখান দিয়ে যেহেতু এটা একটা আপনার কি একদম নিরেট ডিস্ক, তার মানে হচ্ছে কি ওর এই পাশেও ভিজবে, এই পাশে যদি এল পরিমাণ হয়, এই পাশে কতটুকু আপনার ব্যাসার্ধ দেওয়া আছে আর, তার মানে এই পুরোটা কতটুকু 2r, এই পাশে 2r পরিমাণ ভিজবে, আবার এই পাশেও কি সেম 2r পরিমাণ ভিজবে, ঠিক আছে। তার মানে 2r প্লাস 2r, এখানে এল এর ভ্যালু কত, 2r প্লাস 2r ইকুয়াল টু 4r, তার মানে এখানে এল এর ভ্যালুটা কত হবে 4r। হোপ আপনারা সবাই বুঝতে পারছেন, আসলে ভাইয়ার কাছে ভালো জিনিস নাই সেজন্য দেখাইতে পারলাম না ভালোভাবে, ঠিক আছে। তো আপনার বৃত্তাকার চাকতি উলম্বভাবে ডুবাইলে কতটুকু ভিজবে, এল এর ভ্যালুটা আপনারা জেনে গেছেন আশা করি, ঠিক আছে। এখন মনে করেন নগণ্য বৃত্তাকার চাকতি যদি, আচ্ছা আরেকটা বৃত্তাকার চাকতি যদি অনুভূমিক তলে ভিজে, এটা আমরা বলে ফেলছি। আচ্ছা মনে করেন আরেকটা বলছে যে আপনার নগণ্য পুরুত্বের, হ্যাঁ নগণ্য পুরুত্বের আরেকটা বৃত্তাকার চাকতি আছে, যেটা কি নগণ্য পুরুত্বের আরেকটা বৃত্তাকার চাকতি আছে, যে বৃত্তাকার চাকতিটা কি নিরেট। তো সেই বৃত্তাকার চাকতিটা যদি নিরেট হয় এবং তাকে যদি আমি অনুভূমিকভাবে ডুবাই, অনুভূমিকভাবে ডুবানো মানে কি, যে এটা হচ্ছে বালতির ভিতরে অনেক পানি, আমি উপর থেকে দেখতেছি সেই বালতির ভিতরে এইভাবে ভাসতেছে,
ঠিক আছে। তো এইভাবে যখন ভাসে ওর কতটুকু হচ্ছে যে এটা যেহেতু নিরেট এটার কথা ভাই আরেকবার বলছি, যেহেতু নিরেট তার মানে এটার কতটুকু ভিজছে, এটা হচ্ছে এই যে বাইরে শুধু এই সারফেসটা ভিজছে, তার মানে এল ইকুয়াল টু কত 2 পাই আর, বৃত্তাকার ক্ষেত্রের বাইরের অংশের দৈর্ঘ্যটা কত, তার পরিধি সমান দূরত্ব, তো পরিধি ইকুয়াল টু কত 2 পাই আর, তার মানে বাইরের অংশের দৈর্ঘ্য কতটুকু 2 পাই আর, এইটুকু সে ভিজছে। ঠিক আছে, তো আশা করি এটাও আপনারা বুঝতে পারছেন। দেখেন ভাইয়া কিন্তু এখন যেগুলো বলতেছি এগুলো সব হচ্ছে কি যে আপনার এল এর ভ্যালু বের করা, আপনার পুরো অঙ্কটা খুবই সহজ, 1 লাইন 2 লাইনের অঙ্ক, আপনি যদি এল এর ভ্যালু বের করতে পারেন তাহলে অঙ্ক হবে, নাইলে হবে না। ঠিক আছে, আচ্ছা আরো কিছু বলি, একটা সিলিন্ডার, হ্যাঁ সিলিন্ডার, মনে করেন সিলিন্ডারটা কিভাবে আছে, সিলিন্ডারটা মনে করেন এইভাবে আছে, এই যে একটা সিলিন্ডার, হ্যাঁ সিলিন্ডারটা এইভাবে আছে। তো সিলিন্ডারের হাইট দেওয়া আছে আপনার এইচ, তারপরে দিয়ে সিলিন্ডারের আপনার ইয়ে দেওয়া আছে আর, ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে এটা দেওয়া আছে। এখন আপনাকে বলছে সিলিন্ডারটা যদি ফাঁপা হয়, মানে এখানে কয়েকটা ঘটনা আছে যে সিলিন্ডার কি হতে পারে, ফাঁপা হতে পারে, সিলিন্ডারটা কি হতে পারে, নিরেট হতে পারে। ঠিক আছে, ফাঁপা হতে পারে, নিরেট হতে পারে। ফাঁপা হওয়া মানে কি, সিলিন্ডারের এই জায়গা দিয়েও খালি, এই জায়গা দিয়েও খালি, মানে মাঝখানটা খালি, মনে করেন একটা পাইপের কি দুই পাশ খালি না, ওটা একটা সিলিন্ডারের মতো। ঠিক আছে, আর নিরেট হওয়া মানে কি, পাইপটা হচ্ছে পুরোটা হচ্ছে ভর্তি। ঠিক আছে, মানে পুরোটার ভিতর দিয়ে কিছু পাস করতে পারবে না, পুরো পাইপটা মনে করেন ভিতরে সিমেন্ট ঢুকাই দিচ্ছেন। ঠিক আছে, পুরোটা কি নিরেট। হ্যাঁ, তো আপনার দুইটা ক্ষেত্রে আমার এখন এল এর ভ্যালু বের করতে হবে। এখন দেখেন সিলিন্ডারটা যদি আমার কি হয়, ফাঁপা হয়, সিলিন্ডারটা যদি আমার ফাঁপা হয় সেক্ষেত্রে আমার এল এর ভ্যালুটা কত আসবে, সিলিন্ডার যখন ফাঁপা তখন তাকে আমি কতটুকু পানিতে ডুবাইছি, মনে করেন এই পরিমাণ পানিতে ডুবাইছি, অর্ধেক। ঠিক আছে, অর্ধেক যখন ডুবাইছি, এখন আমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে এই সিলিন্ডারের পৃষ্ঠের কতটা অংশ পানির সাথে স্পর্শ করছে। তো পৃষ্ঠের এই অংশটা পানির সাথে স্পর্শ করছে না, এখন আপনি যদি পৃষ্ঠের এই জায়গাটা কেটে নেন, কেটে নিলে আপনি দেখবেন যে পৃষ্ঠের এই অংশটা হচ্ছে এরকম একটা গোলাকার বা বৃত্তাকার একটা অংশ। ঠিক আছে, এটা কি বৃত্তাকার একটা অংশ। এখন যেহেতু বৃত্তাকার একটা অংশ, এটা কি ভাইয়া এই সাইডে কেটে ফেলছি, কেটে ফেলে আমি এটাকে সামনে আনছি, কেটে ফেলে সামনে এনে আমি যখন দেখছি আমি মানে কতটুকু স্পর্শ করে, এর চারপাশের অংশটা স্পর্শ করবে। আর যেহেতু ফাঁপা তার মানে পানিটা কি বাহির দিয়েও থাকবে, ভিতর দিয়েও আসবে। ঠিক আছে, পানি কি দুই পাশ দিয়ে থাকবে, তার মানে ভিতরেও ভিজবে, বাহিরেও ভিজবে। আর যেহেতু একটা বৃত্তাকার অংশ, তো বৃত্তাকার অংশের কতটুকু ভিজে, বাহিরের অংশটা ভিজলে হচ্ছে 2 পাই আর অংশ ভিজবে, ভিতরের অংশ ভিজলে কি আবারও 2 পাই আর অংশই ভিজবে, যেহেতু এটার ব্যাসার্ধ মানে পুরুত্বটা অত্যন্ত নগণ্য আমরা ধরে নিই আমাদের হিসাবে সুবিধার্থে। তাহলে হচ্ছে কি আপনার 2 × 2 পাই আর হবে, তার মানে আপনার এল এর ভ্যালুটা কত হবে 2 × 2 পাই আর। আশা করি বুঝতে পারছেন যে ভাইয়া কি বলতে চাইছি, না বুঝলে ভাইয়াকে জানাবেন। এখন আরো সহজ, যদি নিরেট হয়, আমরা ফাঁপা হইলে কি হয় জেনে গেছি, আমাদের যদি এখন নিরেট হয়, নিরেট যদি হয় তার মানে কি ভিতরটা কি ভর্তি, ভিতরে কি পানি ঢুকতে পারবে না। তো পানি যদি ঢুকতে না পারে ভিতর কি ভিজবে না, তার মানে কতটুকু ভিজবে, বাইরের অংশ ভিজবে। তার মানে কি তখন যখন নিরেট তখন হচ্ছে কাটলে এরকম গোলাকারই হবে, কিন্তু শুধু বাইরের অংশটা ভিজবে। তো বাইরের অংশ ভিজলে তার এল এর ভ্যালু কত হবে, এল ইকুয়াল টু 2 পাই আর। ঠিক আছে, তো একই জিনিসের বিভিন্ন রূপ। হ্যাঁ, আচ্ছা এটা গেল। আমি একটা গ্লাস খুঁজতেছি, অ্যাকচুয়ালি এখন কোনো গ্লাস খুঁজে পাচ্ছি না চারপাশে। ঠিক আছে, তো গ্লাস থাকলে এই জিনিসটা বোধ হয় ভালোভাবে দেখাতে পারতাম, পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তো এখন আরেকটা জিনিস দেখাবো যে এই সিলিন্ডারের মতোই, সিলিন্ডারই এরকম। ঠিক আছে, ওই যে দেখেন ঘটনা এখানে আছে, অঙ্ক করাবো। হ্যাঁ, তো এইরকম সিলিন্ডার, এই সিলিন্ডারের হাইট হচ্ছে এইটুকু এইচ, এই সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে এইটুকু আর। ঠিক আছে, তো ঘটনা সেম। এখন এই সিলিন্ডারের ভিতরে আবার কিছু ঘটনা আছে, যে সিলিন্ডারটা কি হইতে পারে, সিলিন্ডারটা দুই মুখ খোলা হইতে পারে, দুই মুখ কি খোলা, তারপরে কি হইতে পারে দুই মুখ বন্ধ হইতে পারে, দুই মুখ বন্ধ, তারপর হচ্ছে এক মুখ খোলা হতে পারে, খোলা হতে পারে, আর হচ্ছে কি হতে পারে নিরেট হতে পারে। তো আপনারা যদি এতক্ষণ ভাইয়ার এটা বুঝে থাকেন বা এতক্ষণ ভাই কি করতেছি যদি বুঝে থাকেন এল এর মানটা কিভাবে বের করতেছি, তাহলে আপনারা ভিডিওটা এই জায়গাটা না দেখে আপনারা করেন কি নিজেরা করে দেখেন যে হচ্ছে কিনা। যদি হয় তাহলে তো খুবই ভালো, আর না হলে ভাইয়ের সাথে মিলাই নেবেন কিভাবে হবে, ভাইয়া তো করতেছি। ঠিক আছে, এখন যদি আমার দুই মুখ খোলা হয়, হ্যাঁ দুই মুখ খোলা হয়, তাহলে ঘটনা কি দেখেন, এটা ভিজেছে কতটুকু, এটা ভিজেছে মনে করেন এইটুকু। ঠিক আছে, এই যে এই অর্ধেক ভিজাইছি। ঠিক আছে, এখন ভিজাইলে আমার কি লাগবে, কতটা অংশ ভিজছে, পৃষ্ঠের কতটা অংশ ভিজছে সেই দৈর্ঘ্যটা আমার লাগবে, এল এর ভ্যালুটা লাগবে। হ্যাঁ, এখন প্রথমে বলে দিছে কি সিলিন্ডারের দুই মুখ কি খোলা। ঠিক আছে, সিলিন্ডারের দুই মুখ খোলা মানে কি ভিতর দিয়ে পানি ঢুকতে পারবে, তাই না, ভিতর দিয়ে কি পানি ঢুকতে পারবে, মানে সে কি নিরেট না, এই মুখও খোলা এই মুখও খোলা। ঠিক আছে, তো দুই মুখ খোলা, তাইলে একটা জিনিস আপনারা একটু মনে মনে চিন্তা করেন,
ঠিক আছে, একটা গ্লাস তো খুব করে দরকার। আচ্ছা মনে মনে চিন্তা করেন, হ্যাঁ দুই মুখ যদি খোলা হয়, এই দিক দিয়ে ভিতর দিয়ে পানি চলে গেছে, হ্যাঁ তাহলে হচ্ছে কি আপনার এই মগের দাঁড়ান আমি একটা লাল কালি নেই, এই মগের কোন অংশটা ভিজবে দেখেন তো, এই মগের এই অংশটা ভিজবে। এবং যেহেতু এখানে ভিজার কিছু নেই, কারণ এই জায়গাটা তো খালি গর্ত, ঠিক আছে, এই জায়গাটাও খালি গর্ত, এইটার ঠিক অপোজিটে ওই পাশে দেখেন এই যে এই জিনিসটা, এই মগের হচ্ছে আপনার চারটা সাইড আছে, ঠিক আছে। চারটা সাইড কিভাবে থাকে ভাইয়া দেখানোর চেষ্টা করি, দাঁড়ান, মগ তো নাই, অন্য একটা জিনিস দিয়ে দেখানোর চেষ্টা করি। একটা বাটি পাইছি আমি, হ্যাঁ আগে থেকে প্রস্তুতি নেওয়া উচিত ছিল এটা নিয়ে। তো এই যে দেখেন একটা বাটি দেখতেছেন, ঠিক আছে। তো এখন দেখেন এই বাটিটা মনে করেন এই সিলিন্ডারটা, ঠিক আছে, মনে করেন এই মুখটাও খোলা, এই মুখটা নাই, মনে করেন এই মুখটা নাই। তো এখন দেখেন এইটাকে যখন আমি পানির মধ্যে অর্ধেক ডুবাবো, এই যে এইটুকু ডুবাবো, তখন কি এই সাইড দিয়েও পানিতে ভিজবে, এই সাইড দিয়েও পানিতে ভিজবে না? তার মানে কি একটা পার্ট দুইটা পার্ট। এখন এই জায়গা যদি এল দৈর্ঘ্য হয়, এই জায়গাটুকু কি এল দৈর্ঘ্যই হবে, ঠিক আছে। আচ্ছা একটা ঘটনা গেল। আবার দেখেন ও যদি দুই পাশে ভিজে, এই পাশের অংশটাও কি দুই পাশে ভিজবে, এই পাশে ভিজবে, এই পাশে ভিজবে। যদি কেউ না বুঝেন আবার বলি, যে এই যে সিলিন্ডারের দুইটা মুখ কি খোলা, এই যে একটা মুখ খোলা, এই মুখটা মনে করেন যে খোলা, এই মুখটা নাই, ঠিক আছে, খোলা, ক্রস দিয়ে দিছি ভাইয়া, হ্যাঁ। তো এখন দেখেন এর কতটুকু ভিজবে, একে যখন পানিতে ডুবাবো এর কি এই অংশটা ভিজবে, তারপরে এই অংশটা ভিজবে, এটা তো আমরা বুঝি, এই দুটো অংশ বুঝি। কিন্তু এই যে এই সাইডেও তো পানি যাবে, তার মানে কি এই ভিতরের অংশটাও ভিজবে, এই ভিতরের অংশটাও ভিজবে। তার মানে টোটাল কি এইটা যদি এল হয়, এটাও তো এল, তাহলে এটা এল হইলে এটাও এল, তার মানে কি এই 2l ভিজবে, এই 2l ভিজবে, ঠিক আছে। তার মানে যখন ওপেন থাকবে তখন কি 2l + 2l ইকুয়াল টু কতটুকু ভিজবে, 4l ভিজবে, ঠিক আছে। আচ্ছা সরি, এটা মনে হয় h দেওয়া ছিল, আপনার এই হাইটটা হচ্ছে কত, বা সিলিন্ডারের উচ্চতা হচ্ছে যদি h হয়, তাহলে 2h 4h। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এই জিনিসটা 4h হইল, ঠিক আছে, দুই মুখ খোলা থাকলে। এখন হচ্ছে আমরা কি করব, দুই মুখ বন্ধ হইলে, হ্যাঁ। তো এখন যদি দুই মুখ বন্ধ থাকে, এখন এটা ঢাকনা কই পাবো আবার, আচ্ছা দুই মুখ ধরেন বন্ধ, যে এই মুখও নাই এই মুখও নাই। আচ্ছা তাইলে এবার এই জায়গায় আসি, এই মুখও বন্ধ এই মুখও বন্ধ, তার মানে কি ভিতরে কি পানি ঢুকতে পারবে, পানি ঢুকতে পারবে না। তার মানে জিনিসটা কি নিরেট, জিনিসটা কি তাহলে নিরেট। তো জিনিসটা যদি নিরেট হয় তাইলে দেখেন কোথায় কোথায় ভিজবে, এখান দিয়ে ভিজবে, এখান দিয়ে ভিজবে, এখান দিয়ে ভিজবে, আর যেহেতু এই সেটটা নিরেট তার মানে এখান দিয়েও ভিজবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন আমি কি বলছি, যে যেহেতু এখন বলতেছে সিলিন্ডারটা নিরেট, সিলিন্ডারটা কি নিরেট, যে দুই মুখটা কি বন্ধ, তার মানে কি এই জায়গা দিয়ে ভিজবে, এই জায়গা দিয়ে ভিজবে, এই জায়গা দিয়ে ভিজবে, আর ঠিক তার উল্টা পাশে এই জায়গা দিয়ে ভিজবে, তাই না? আর কিন্তু কোনো সাইডে ভিজা জায়গা নেই, কারণ ভিতরে পানি ঢুকতে পারতেছে না। তাহলে এই জায়গাটুকু কি আমার h, এই জায়গাটুকু কি আমার h, এই জায়গাটুকু কি আমার h, তার মানে কি 2h, ঠিক আছে। আর এই জায়গাটুকু কি আমার, এই জায়গাটুকু কি আমার কিন্তু ব্যাস, এই জায়গাটা কি আমার ব্যাস, এই যে এই জায়গাটা, এই জায়গাটা কি আমার ব্যাস। তো এই জায়গাটুকু ছোট অংশটুকু কি ছিল 2r, ব্যাসার্ধ ছিল 2, ব্যাসার্ধ ছিল r, তার মানে ব্যাস কত 2r, ঠিক আছে। তার মানে 2h + 2r। তো h একটা এখান দিয়ে গেল, একটা 2r এখান থেকে পাইলাম, ওই পাশে আরেকটা h ছিল যে কারণে 2h হইছে, আর এই পাশে কি আরেকটা 2r আছে না, আরেকটা 2r, তার মানে সেকেন্ড ক্ষেত্রে আপনার কি হবে 2h + 4r। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। তো যদি না বুঝেন, এই যে দেখেন ভাইয়া কিভাবে বুঝছি, ভাইয়া বুঝছি হচ্ছে যে আপনার এই যে বোতল টতল বা হচ্ছে মগ দিয়ে বুঝছি। আপনারা করবেন কি এরকম মগ নিবেন, হাতে একটা মগ নিবেন, মগ নিয়ে এই জিনিসগুলো একটু টেস্ট করবেন যে হ্যাঁ এখানে কতটুকু, এখানে কতটুকু, এখানে কতটুকু, দেখবেন খুবই সহজ এবং মজা পাবেন জিনিসটা করে, ঠিক আছে। আচ্ছা এখন দুইটা অংশ গেল, এখন পরের অংশটা হচ্ছে যে আপনার এক মুখ খোলা হইলে কি হবে, ঠিক আছে। এখন কি বলছে এক মুখ খোলা, এই যে এবার পাইছি, এবার হচ্ছে আমার লাইনে আসছে, এই যে এখন কি এক মুখ খোলা না, এক মুখ খোলা। তাইলে দেখেন এক মুখ খোলা, ওকে পানিতে কি করলাম অর্ধেক ডুবাইলাম, তাহলে ওর কতটুকু ভিজবে, ওর ভিজবে কতটুকু, এই এক মুখ খোলা হইলে এখান দিয়ে তো পানি অবশ্যই ঢুকবে। আর এটা যেহেতু কি আপনার বন্ধ, এটা কিন্তু বন্ধ, এটা কিন্তু খোলা, হ্যাঁ। তাহলে এটা যেহেতু পানিতে ভিজবে, তার মানে পানিতে ভিজবে কতটুকু, এখান থেকে এইটুকু ভিজবে, এখান থেকে এই যে ভিতরের এই অংশটা ভিজবে, তারপরে এই অংশটা ভিজবে, ঠিক আছে। এইখান থেকে এতটুকু, 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 আবার বাইরের কি এইটুকু ভিজবে, এইটুকু ভিজবে, এইটুকু ভিজবে, তাই না? আশা করি সবাই বুঝতে পারছেন। তাইলে আমরা কি ধরছিলাম, এইটুকু কি ধরছিলাম h, তো এইটুকু h ধরলে এইটুকু কি h। তাহলে আমরা ফার্স্টে ভিতরের অংশটা কতটুকু ভিজবে সেটা বের করি। দেখেন ভিতরের কি এই যে h অংশ ভিজবে প্রথমে, তারপরে এই জায়গাটুকু টোটালটা কি আমার পুরোটা ব্যাস না, তার মানে কি 2r অংশ ভিজবে,
তারপরে এই জায়গাটুকু টোটালটা কি আমার এইচ না, আবার এইচ পরিমাণ ভিজবে, তাহলে ভিতরের অংশ শেষ, এক মুখ যদি খোলা থাকে। এখন বাহিরের অংশ তো ভিজবে, তাহলে আরেকটা এইচ ভিজবে, তারপরে আরেকটা 2r ভিজবে, আরেকটা কি এইচ ভিজবে। হ্যাঁ, তাহলে আমার টোটাল কতটুকু এইচ হবে? 1 2 3 4 4h আর কি প্লাস 4r। এই হচ্ছে যদি আপনার এক মুখ খোলা থাকে, আপনার এল এর ভ্যালু হবে এটা, ঠিক আছে? এর ভ্যালু কি হবে? 4h প্লাস 4r। এখন ফাইনাল কাউন্টডাউন, যে আমার যদি নিরেট হয়, ঠিক আছে, নিরেট হওয়া মানে কি সব বন্ধ, ঠিক আছে, নিরেট গোলক মানে কি সব বন্ধ, মানে আচ্ছা নিরেট কি আমি একবার বলছিলাম? আচ্ছা ওইটা দাঁড়ানো অবস্থায় বলছিলাম, উলম্ব হবে, এটা তো আনুভূমিক ভাবে, এটা বলিনি। তো আমার যদি নিরেট হয়, নিরেট হইলে ওকে যখন আমি এভাবে রাখছি, ও নিরেট, এখন এই মুখ বন্ধ, এই মুখ বন্ধ, এই মুখ বন্ধ, এই মুখ বন্ধ, সব বন্ধ, তাইলে কি হবে দেখেন তো, কোথায় কোথায় ভিজবে? এইটা ভিজবে, এইটুকু কত আমার 2r, এটা ভিজলে তো অবশ্যই এটাও ভিজবে, এটাও কত 2r, এইটা ভিজবে, এটা কত h, এটা ভিজবে, এটা কত h। তার মানে আমি যদি চারটা ভাগ নেই আলাদা আলাদা করে, এটা হচ্ছে 2r, এটা হচ্ছে 2r, এটা ঠিক অপোজিট সাইডে নিরেট যেহেতু আরেকটা সাইড ভিজবে 2r, ঠিক আছে, এটা কত h, এটা ঠিক অপোজিট সাইডে আরেকটা কি h আছে না, সেই hটাও ভিজবে, তাহলে কত 4r প্লাস 2h। তার মানে যদি আপনাকে বলে যে একটা নিরেট সিলিন্ডার আছে, যে পুরাটা নিরেট, সেই ক্ষেত্রে আপনার এল এর ভ্যালু কত হবে? 4r প্লাস 2h। তো আশা করি সবাই বুঝতে পারছেন। হ্যাঁ, সবাই আশা করি বুঝতে পারছেন। কেউ যদি না বুঝেন আমাকে বলবেন, এই অঙ্কগুলা খুবই সহজ, আপনার খালি এল এর ভ্যালুটাই চেঞ্জ হবে সব ক্ষেত্রে, ঠিক আছে? এল এর ভ্যালুটা যদি বুঝেন সব হবে। আচ্ছা ভাইয়া এগুলা কোথা থেকে বলতেছেন আপনি? এগুলা ভাই বলতেছি যে আপনাদের ভার্সিটি অ্যাডমিশন বইয়ের জন্য উদ্ভাস একটা বই বানাইছে, কনসেপ্ট বুক, সেখানে আমি পাইছি, সেখান থেকে আমি বলে দিচ্ছি জাস্ট। হ্যাঁ, তো কেউ যদি পড়েন একসাথে কনসেপ্ট বুকও হয়ে যাবে, ঠিক আছে, সমস্যা নেই। তো এখন মনে করেন একটা ঘনক আছে, ঠিক আছে, ঘনক কি, ঘনকের সবগুলো বাহুর দৈর্ঘ্য কি সমান, তো মনে করেন সবগুলো বাহুর দৈর্ঘ্য কি a, ঠিক আছে, তো ঘনকটা ভাই আঁকি, এই হচ্ছে আপনার ঘনক, বেশি নাই, যে শেষ, প্রায় শেষ, ঠিক আছে, এটা হচ্ছে ঘনক। এখন ঘনকটা আমি কি করলাম, এইটুকু ডুবাইলাম, ঠিক আছে, এইটুকু কি করলাম, ডুবাইলাম। আচ্ছা ভাই চিত্রটা একটু ভালো করে আঁকা উচিত, নাহলে বুঝবেন না, দাঁড়ান। এই হচ্ছে আমার ঘনক, ঠিক আছে, এখন আশা করি সুন্দর হচ্ছে। সবগুলা বাহুর দৈর্ঘ্য কি হবে ঘনকের? সমান হবে। হ্যাঁ, যে এটা যদি এ হয়, এটাও এ, এই উচ্চতাও কি এ, ঠিক আছে। তো এখন ঘনকটার ব্যাপারটা হয়েছে কি, ঘনকটাকে আমি পানিতে ডুবাইছি, এরকম ডুবাইছি। হ্যাঁ, তো পানিতে ডুবাইছি, এখন পানিতে ডুবানোর পরে কি হবে, আমার এল এর ভ্যালু নির্ণয় করতে হবে, সোজা বাংলা কথা যেটা, এল এর ভ্যালু যদি নির্ণয় করতে হয়, এল কি কতটুকু স্পর্শ করছে সেটা। তো একটা জিনিস কল্পনা করেন, এখন মনে মনে কল্পনা করেন একটা বস্তু, ঠিক আছে, চারকোনা একটা বস্তু দরকার। এবার আমার চারকোনা বস্তু কি আছে আশেপাশে? চারকোনা বস্তু আছে হচ্ছে একটা ফিজিক্স বই আছে, এটা তো ঘনক না আসলে, তা আপনারা মনে মনে কল্পনা করে নেন, এটা হচ্ছে আপনার সেই ঘনক। এটা কি ঘনক? এই যে দেখেন ঘনকের সামনের পার্ট, এটা হচ্ছে সামনের পার্ট, ঘনকের সাইড পার্ট, এটা হচ্ছে সাইড পার্ট, ঘনকের এই পাশের পার্ট, এটা হচ্ছে এই পাশের পার্ট, আর পিছনের পার্ট এটা হচ্ছে এই পাশের পার্ট, ঠিক আছে। তো এখন আমার এই ঘনকের, মনে করেন ঘনকটাকে আমি পানিতে ডুবাইছি, তার মানে পানিতে ডুবাইছি অর্ধেক, তো এইটুকু, এই যে এইটুকু, এইভাবে হচ্ছে সে পুরাটা ভিজছে চারপাশ দিয়ে, ঠিক আছে। তাহলে এখন তার ক্ষেত্রে এল কতটুকু হবে? তো ঘনকের তো সব বাহুই সমান, তাহলে এই বাহুর দৈর্ঘ্য কতটুকু এ, এই বাহুর দৈর্ঘ্য কতটুকু এ, এই বাহুর দৈর্ঘ্য কতটুকু এ, এটারও কতটুকু এ, তাহলে চারপাশে যদি ভিজে, তার মানে এই ঘনকের টোটাল এল এর ভ্যালু কত? 4a, শেষ, ঠিক আছে। এখন মনে করেন জিনিসটা একটু চেঞ্জ করে দেয়, এখন ঘন না, ঘনক না, মানে সবগুলো বাহু সমান না, এখন তিনটা বাহু হচ্ছে অসমান, ঠিক আছে, এটা এ, এটা বি, আর হচ্ছে উচ্চতা হচ্ছে কত সি, ঠিক আছে, উচ্চতা কত সি। আচ্ছা আগের বারের ক্ষেত্রে চিন্তা করেন তো, আগের বারের ক্ষেত্রে কি আমার এই দৈর্ঘ্য প্রস্থ এইটাই তো লাগছে, আমার কি উচ্চতা লাগছে? উচ্চতা কিন্তু লাগে নাই, আমি যখন হিসাব করছি তখন কিন্তু এখানে আমার কি উচ্চতাটা লাগে নাই। তো এটার ক্ষেত্রেও সেম, দেখেন এটাকে এখন আমি যখন ইয়ে করছি, দেখেন দৈর্ঘ্য একরকম, প্রস্থ একরকম, উচ্চতা আরেক রকম, তিনটা কিন্তু ভিন্ন, এটা ঘনবস্তু হয়েছে, ঠিক আছে। তো এটা যদি ঘনবস্তু হয়, এখন এটাকে যদি মাঝ বরাবর ভিজাই, আমি অর্ধেক ভিজাই পানিতে, তাহলে কি এই জায়গাটা ভিজবে, এই জায়গাটা ভিজবে, এটা ভিজবে, এটা ভিজবে, তাহলে এটার ক্ষেত্রে কি হবে দেখেন তো, আপনার এইটুকু অংশের দৈর্ঘ্য যেটা, পিছনের অংশের দৈর্ঘ্য কি একই, আবার এইটুকু অংশের দৈর্ঘ্য যেটা, এইটুকু অংশের দৈর্ঘ্য কি একই। তার মানে এটা যদি এ হয় আর প্রস্থ যদি বি হয়, তাইলে আপনার কি দুইটা এ প্লাস দুইটা বি, তার মানে আপনার যদি এরকম থাকে তাহলে আপনার কি দুইটা এ প্লাস দুইটা বি হবে, তাই না? উচ্চতা তো লাগতেছে না,
দুইটাই প্লাস দুইটা বি, তার মানে আপনার এল এর ভ্যালু কি হবে 2 ইনটু এ প্লাস বি। আশা করি বুঝতে পারছেন। তো আপনারা যদি বুঝতে পারেন তাইলে এই যে এতক্ষণ ধরে যে একটা বক বক করতেছি এল এর ভ্যালু নিয়ে, এই এল এর ভ্যালু নিয়ে আমার কাজ শেষ। ঠিক আছে, তো এখন আমরা একটু কিছু অঙ্ক দেখি তাইলে চলেন। সময় কত? আচ্ছা দেখেন, এখন আমার প্রথম অঙ্কটা কি বলছে, 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সূচকে পানির উপরিতল থেকে টেনে তুলতে কত বল লাগবে। হ্যাঁ, একটা সূচকে পানির উপরিতল থেকে টেনে তুলতে কত বল লাগবে, যেখানে টি বা আমার সারফেস বা আমার পৃষ্ঠটান দেওয়া আছে 72 × 10⁻³ ঠিক আছে। তো আমার পৃষ্ঠটান টি ইকুয়াল টু কত, হ্যাঁ এই কলম কেন, এই প্রশ্নটা কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে আপনার 18-19 ব্যাচ। ঠিক আছে, মানে বেশি দিন আগে না, লাস্ট পরীক্ষায় আসছে। 72 × 10⁻³ নিউটন পার মিটার, এটা হচ্ছে সারফেস টেনশন। ঠিক আছে, দৈর্ঘ্য কতটুকু, আপনার মানে একটা সূচের দৈর্ঘ্য দেওয়া আছে, সূচের দৈর্ঘ্য কত 10 সেন্টিমিটার। হ্যাঁ, তো এখন বলছে এটাকে পানির উপরিতল থেকে টেনে তুলতে কত বল লাগবে। তো বলের হিসাবটা কি, বলের হিসাবটা কি মানে তার পৃষ্ঠে থেকে যে পরিমাণ বলের টাইন আছে মিনিমাম আপনার সেই বল দিতে হবে, নাহলে তো তুলতে পারবেন না। তার মানে ওই বলটাই আপনার লাগবে। তার মানে আপনার F ইকুয়াল টু কি টি ইনটু এল, এটা আমরা শিখছি না। তো এখন দেখেন আমার এখানে মেইন টার্গেট কি, টি এর মান তো দেওয়া আছে, এল এর ভ্যালু জানলে আমার কাজ শেষ। টি ইনটু আমরা সুইয়ের ক্ষেত্রে কি জানছি, সুই যখন পানিতে ভাসে সুইয়ের এই প্রস্থটা আমরা ইগনোর করি, তার মানে এইটুকু দৈর্ঘ্য পানিতে ভিজে আর এইটুকু দৈর্ঘ্য ভিজে, তার মানে কি 2 × 10। ঠিক আছে, তো 10 কে কি করবেন, 10 কে আবার মিটার নেবেন, 2 × 10 ডিভাইডেড বাই 100 করবেন, তাই হচ্ছে যে আপনার ভ্যালুটা চলে আসবে। এখান থেকে আপনি হচ্ছেন যে কি কত নিউটন বল লাগবে সেটা বের করে ফেলতে পারবেন অ্যানসার। ঠিক আছে, প্রথম অঙ্ক শেষ। আশা করি বুঝতে পারছেন যে কি আসবে। ঠিক আছে, দ্বিতীয় অঙ্কে যাই। দ্বিতীয় অঙ্কে কি বলছে, 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার কাঠের টুকরা পানিতে ভেসে গেছে। মানে কাঠের টুকরাটা কেমন, বর্গাকার, 4 কোণা এরকম একটা বর্গাকার। হ্যাঁ, পানি, এটা নদী যাইতেছে, নদীর উপর দিয়ে ভাসতেছে, আমি হেলিকপ্টার থেকে উপর থেকে দেখতেছি। ঠিক আছে, তো 4 মিটার দৈর্ঘ্য, তাহলে 4 মিটার যদি দৈর্ঘ্য বর্গাকার হয় সব কি 4 মিটার না। বলছে 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার কাঠের টুকরা পানিতে ভেসে গেছে। পৃষ্ঠটানজনিত বলের মান কত। তো পৃষ্ঠটানজনিত বলের মান তো F ইকুয়াল টু টি ইনটু এল, এটা তো আমরা জানি। তো আমার টি এর মানটা কত, 72 × 10⁻³ দেওয়া আছে, তো 72 × 10⁻³। আর এল এর ভ্যালুটা কত, এল এর ভ্যালু কি কতটুকু ভিজছে, সে কতটুকু পানি দ্বারা ভিজছে, পানি মানে পৃষ্ঠে সে কতটুকু ভিজছে, পৃষ্ঠে সে কতটুকু, এই অংশটা ভিজবে, এই অংশটা ভিজবে, এটা ভিজবে, এটা ভিজবে। যেহেতু কাঠ, নিরেট একটা কাঠ, মাঝখানে কোনো ফাঁপা নাই, তার মানে কি এই চারপাশে ভিজবে, অন্য তো কিছু ভিজবে না। তার মানে কি 4 × 4, তাই না, 4 × 4, তাহলে আপনার এল এর মানটা কত 4 × 4। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। শেষ। 6 পা বিশিষ্ট একটি পোকা পানিতে দাঁড়িয়ে আছে, পোকার প্রত্যেক পাকে 2 মিলিমিটার। একটা 6 পা বিশিষ্ট পোকা আছে। ঠিক আছে, এই যে একটা পোকা, 1 পা 2 পা 3 পা 4 পা 5 পা 6 পা, ঠিক আছে, পানিতে দাঁড়ায় আছে। এখন বলছে যে প্রত্যেক পাকে 2 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পাত কল্পনা করলে, প্রত্যেকটা পা 2 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পা। ঠিক আছে, এই যে এরকম বৃত্তাকার 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 বৃত্তাকার। তো বলছে এর সর্বোচ্চ ওজন কত, এর সর্বোচ্চ কি চাইছে, ওজন চাইছে, যেখানে টি এর ভ্যালু দেওয়া আছে 7 × 10⁻² নিউটন মিটার ইনভার্স 1। তো আচ্ছা যাই হোক, ওজন যেহেতু চাইছে দেখি কিভাবে বের করা যায়। আমরা কি জানি F ইকুয়াল টু কি টি ইনটু এল, তাই তো, এটা তো জানি। তো আগে দেখি পৃষ্ঠজনিত বলের মানটা কত সেটা বের করে নিই এখান থেকে। হ্যাঁ, টি এর ভ্যালু তো আমার দেওয়াই আছে, এল এর ভ্যালুটা জানতে হবে, তাই না। এল মানে কি কতটুকু অংশ পানিতে ভিজছে। ঠিক আছে, তো এখন দেখেন একটা বৃত্তাকার পা, একটা বৃত্তাকার পা, বৃত্তাকার পায়ের ভিতর দিয়ে তো আবার পানি ঢুকবে না, তাই না, মানে মাকড়সার পা বা পোকার পা তো হচ্ছে ফাঁপা হবে না, তো নিরেট হবে। তো বৃত্তাকার পা যদি হয় তার মানে এরকম বৃত্তাকার নিরেট, তাহলে ওর কতটুকু ভিজবে, 2πr অংশ ভিজবে, তাই না। তো একটা পায়ের ক্ষেত্রে 2πr, তো পা কয়টা, 6টা না, তার মানে এখানে কয়টা হবে 6 × 2πr হবে। তার মানে এল এর ভ্যালু কত হবে 6 × 2πr। তো এখান থেকে আপনি কি এফ এর একটা ভ্যালু পাবেন না। তো এফ এর ভ্যালুটা মানে কি টোটাল যে বলটা সেটা বোঝাচ্ছে না, টোটাল যে বলটা সেটা বোঝাচ্ছে। ঠিক আছে, তো এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা কি জানি একটা বস্তু পানিতে কেন দাঁড়ায় থাকতে পারে, কারণ হচ্ছে তার ওজন আর পৃষ্ঠটানজনিত বলটা পরস্পর সমান ও বিপরীত হয়, যে কারণে সে দাঁড়ায় থাকতে পারে, তাই না। যদি সমান সমান না হইতো, কাটাকাটি হইতো না, ফলে সে দাঁড়ায়ও থাকতে পারতো না। তার মানে এই এফটা কি তার ডব্লিউ এর সমান হবে, সমান ও বিপরীত হবে, কিন্তু ডব্লিউ এর সমান হবে। তার মানে ওজন যদি বলে তার মানে কি এফ ইকুয়াল টু ডব্লিউ হবে, ডব্লিউ এত আপনার হচ্ছে ওজন কত নিউটনে আসবে, তাই না, নিউটনে আসবে। আপনাকে যদি ভর বলে, আপনাকে যদি কখনো ভর বলে তাহলে আপনি কি করবেন, ডব্লিউ ইকুয়াল টু mg করবেন, আবার তারপরে m ইকুয়াল টু w/g করবেন, মানে কোশ্চেন এখান থেকেই ঘুরাবে। ঠিক আছে, আর কিছু না, মেইন টাফ জিনিস হচ্ছে এটা। এখন যারা যদি কেউ বুঝে থাকেন আমার পড়াটা, তাহলে আপনারা বলবেন জি ভাই এটা তো এখন সহজ, এগুলা কি পড়ান। আচ্ছা এই প্রশ্নটা দেখি,
ঠিক আছে। এই প্রশ্নটা কি বলছে, এরকম একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারের দৈর্ঘ্য দেওয়া আছে L = কত 2 মিটার, এর ব্যাসার্ধ দেওয়া আছে R = কত 2 সেন্টিমিটার। হ্যাঁ, তো এখন বলছে এটা হচ্ছে একটা নিরেট সিলিন্ডার। কি বলছে, এটা একটা নিরেট সিলিন্ডার এবং এটা কি পানিতে ভাসে। কিভাবে ভাসে, এই যে এইভাবে ভাসতেছে, ঠিক আছে, এই যে এই অর্ধেক অংশ ভাসতেছে। তো এখন বলছে যে এটার ক্ষেত্রে টি এর ভ্যালু হচ্ছে 7 × 10⁻² নিউটন পার মিটার হলে এটার ক্ষেত্রে পৃষ্ঠটানজনিত বলের মান কত, বা এফ এর ভ্যালু কত, এফ = কত টি × এল। তো এখন আমরা টি এর ভ্যালু জানি, এল এর ভ্যালু জানতে হবে। এল এর ভ্যালুটা কি, যেহেতু নিরেট গোলক, আবারও বলতেছি নিরেট গোলক, তার মানে ঘটনাটা কি ভাইয়া, চিত্রটা যদি ভালোভাবে আঁকি, নিরেট গোলকের ক্ষেত্রে কি হয়, এই জায়গাটা বন্ধ, এই জায়গাটাও বন্ধ, তার মানে ভিতরে পানি ঢুকতেছে না। ভিতরে পানি না ঢুকলে কি চারপাশে ভিজবে, এটা ভিজবে, এইটুকু ভিজবে, এই বৃত্ত ভিজবে, তারপরে এই বৃত্তের এই অংশ ভিজবে, তারপরে পিছনে কি আরেকটা দৈর্ঘ্য আছে সমান সমান, ওইটা ভিজবে। ঠিক আছে, তাহলে এই পাতটা যদি ভিজে, এর উল্টা পাশে আরেকটা যে পাত আছে সেটা ভিজতেছে। ঠিক আছে, তার মানে কি আপনার এল এর ভ্যালুটা কত আসতেছে, এল হচ্ছে 2L। ঠিক আছে, এটা যদি এল হয় 2L অংশ, আর এখানে কতটুকু বৃত্তের ব্যাস পরিমাণ ভিজতেছে, এখানেও বৃত্তের ব্যাস পরিমাণ, তার মানে কি 4R। ঠিক আছে, 2R 2R 4R, তার মানে আপনার টোটাল এল এর ভ্যালুটা কত, টোটাল যেই টোটাল এল বা টোটাল যতটুকু ভিজবে সেটা কত 2L × 4R, তার মানে 2 × L এর ভ্যালু কত, L এর ভ্যালু দেখলাম হচ্ছে মাত্র 2 মিটার। ঠিক আছে, 4 × আপনার ওটা কত 2 সেন্টিমিটার, তার মানে এটা সেন্টিমিটার আছে, এটাকে মিটারে নেবেন, এটা তো মিটারে আছেই, তাহলে টোটালটাকে মিটারে নিয়ে আপনি টোটাল এল এর ভ্যালুটা মিটারে পেয়ে যাবেন। ঠিক আছে, টোটাল এল এর ভ্যালু মিটারে পেয়ে গেলে F = T × L, আপনার অঙ্ক শেষ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ভাইয়া কিন্তু আপনারা বলবেন যে ভাইয়া আজকে তো ম্যাথ কম করাইলেন, ভাইয়া কিন্তু সব ম্যাথ আসলে করাই ফেলছি ভিতরে ভিতরে। ঠিক আছে, যদি ওগুলা বুঝে থাকেন ম্যাথ হয়ে গেছে এক একটা, ম্যাথ কিন্তু এরকমই সব। হ্যাঁ, আচ্ছা পরের প্রশ্নটা বাকি আছে, পরের প্রশ্নটার জন্য আমাদের একটু থিওরি পড়া লাগবে, সেটা আমি পড়াই দিচ্ছি তারপর। ঠিক আছে, আশা করি এটুকু বুঝতে পারছেন। কেউ যদি কিছু না বুঝতে পারেন ভাইয়াকে জানাবেন, অবশ্যই জানালে আমি পরবর্তীতে এটা দেখায় দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা ভালো কথা, কয়টা বাজে, একটু সময় হচ্ছে, সময় হোক, সমস্যা নেই, পড়ে ফেলি আমরা। হ্যাঁ, এখন আমরা তখন পৃষ্ঠটান পড়ছি। ঠিক আছে, এখন কি পড়বো, পৃষ্ঠ শক্তি পড়বো। কেমন, পৃষ্ঠ শক্তি। তো পৃষ্ঠ শক্তি কি, আচ্ছা বলতেছি, সমষ্ণ অবস্থায় কোন তরলের মুক্ত তলের একক ক্ষেত্রফল বৃদ্ধি করার জন্য সম্পন্ন কাজের পরিমাণ তথা সঞ্চিত বিভব শক্তিকে পৃষ্ঠ শক্তি বলে। ঠিক আছে, আচ্ছা সমষ্ণ অবস্থায়, তার মানে পৃষ্ঠ শক্তির কয়েকটা পয়েন্ট আছে। কি হইতে হবে, সমষ্ণ হইতে হবে। তার মানে সমষ্ণ মানে কি, টেম্পারেচারের পরিবর্তন হওয়া যাবে না। সমষ্ণ অবস্থায় কোন তরলের মুক্ত তলের, মুক্ত তল মানে কি, ওই যে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা একক পরিমাণ বৃদ্ধি করতে, তার মানে একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে হবে, একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে হবে, একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে হবে। সমষ্ণ প্রক্রিয়ায় একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ করতে হবে, কাজের পরিমাণটাকে কি বলবো, কাজ করতে হবে, যে পরিমাণ কাজ করতে হবে সেই কাজের পরিমাণটাকে আমরা পৃষ্ঠ শক্তি বলবো। ঠিক আছে, আর এই যে দেখেন আমরা কি করছি, স্প্রিং এর ক্ষেত্রে কি আমরা যখন ফোর্স দেই, ফোর্স দিয়ে যখন কাজ করি, ঠিক আছে, তখন আমরা স্প্রিং এর ক্ষেত্রে বলতাম না যে সঞ্চিত বিভব শক্তি। তো এইটার মধ্যেও যখন কাজ হচ্ছে এটাকে আমরা কি বলতেছি, সঞ্চিত বিভব শক্তি। ঠিক আছে, যে সমষ্ণ প্রক্রিয়া একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ করতে হয়, তো কাজ করলে কিন্তু ভিতরে একটা শক্তি জমা হয়, সেই শক্তিটাকে আমরা কি বলতেছি, সঞ্চিত বিভব শক্তি। ঠিক আছে, যে পরিমাণ কাজ করতে হয় বা যে পরিমাণ শক্তি ভিতরে সঞ্চিত হয় সেটাকে আমরা কি বলবো, সঞ্চিত বিভব শক্তি। হ্যাঁ, সেটাকে আমরা কি বলবো, পৃষ্ঠ শক্তি বলবো। হ্যাঁ, আবার বলি পৃষ্ঠ শক্তির সংজ্ঞাটা, সমষ্ণ প্রক্রিয়ায় কোনো একটা বস্তুর একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে হলে যে পরিমাণ কাজ করতে হবে বা যে পরিমাণ তার ভিতরে শক্তি সঞ্চিত হয়, বিভব শক্তি সঞ্চিত হয়, সেটাকে আমরা কি বলতে পারি, পৃষ্ঠ শক্তি বলতে পারি। ঠিক আছে, তো এখন মনে করেন, আচ্ছা মনে করেন ক্ষেত্রফল একক বৃদ্ধি করতে, এখন মনে করেন এ পরিমাণ ক্ষেত্রফল, ডেল এ পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি করতে আপনার ডব্লিউ পরিমাণ কাজ করা লাগে, তাহলে একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে আপনার কি পরিমাণ কাজ করা লাগে, W/ডেল এ। ঠিক আছে, এটা যদি করা লাগে, এটাকে আমরা একটা নতুন নাম দিলাম ই। আর আমরা কি বলছিলাম, একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ করা লাগে সেটাকে কি বলে, পৃষ্ঠ শক্তি বলে। তাহলে আমাদের E = W/ডেল এ, এটা কি আমার পৃষ্ঠ শক্তির একটা সূত্র দাঁড়ায় গেল না? আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ঠিক আছে, তো এটা যদি বুঝতে পারেন, মোটামুটি পৃষ্ঠ শক্তি বুঝছেন। এখন হচ্ছে যে আমাদের ঘটনা হচ্ছে আমরা পৃষ্ঠ শক্তির সাথে রিলেটেড কিছু কাজ করব। ঠিক আছে, পৃষ্ঠ শক্তির সাথে পৃষ্ঠটানের একটা সম্পর্ক করব আমরা। হ্যাঁ, তো এখন সম্পর্কটা কিভাবে করা যায়, আপনারা তো এক ধরনের ইয়ে দেখছিলেন, ওই যে সাবানের এক ধরনের বুদবুদ থাকে, ওই যে আমরা যে ইয়ে করে ফু দিতাম, তারপর অনেক বুদবুদ আসতো না, আসতো কিন্তু। ঠিক আছে, ও আচ্ছা একটা ভালো কথা তো বলতে আজকে ভুলে গেছি,
আপনার যদি বুদবুদ বা ফেনা থাকে সেটার ক্ষেত্রে আপনার এল এর ভ্যালু কি আসবে? বুদবুদ বা ফেনার ক্ষেত্রে এল এর ভ্যালুটা কি আসবে আমাকে বলেন সবাই। দেখেন বুদবুদের ক্ষেত্রে কি, বুদবুদ কি ফাঁপা নাকি নিরেট? বুদবুদ কিন্তু ফাঁপা। বুদবুদের চারপাশে কি পানির একটা আবরণ থাকে আর ভিতরটা কি থাকে, বায়ুপূর্ণ থাকে, ঠিক আছে। তাহলে বুদবুদটাকে যদি আমি পানিতে ডুবাই বা বুদবুদটা যদি কোনো তরলে নিমজ্জিত হয় সেক্ষেত্রে কি হবে, মনে করেন এইটুকু নিমজ্জিত হইলো, ধরে নেন, ঠিক আছে, এইটুকু সে কি হলো, নিমজ্জিত হইলো। তো বা হচ্ছে তাকে আমি নিমজ্জিত করলাম, পুরাটাই নিমজ্জিত করলাম, কোনো সমস্যা নেই, ঠিক আছে। পুরাটাও যদি নিমজ্জিত করি তার ক্ষেত্রে এল এর ভ্যালুটা কত আসবে, ঠিক আছে, তার ক্ষেত্রে এল এর ভ্যালুটা কত আসবে এটা আপনারা বের করবেন, এটা আপনাদের কাজ, ঠিক আছে। খুবই সহজ জিনিস, এতক্ষণ কিন্তু বুঝাইছি এগুলা, আশা করি আপনারা পারবেন, নিজেরা পারবেন, হ্যাঁ, করে ফেলবেন। একটু পরে অবশ্যই আমি করবো, ঘুরে ফিরে করবো, কাজ আছে। আচ্ছা, তো এখন দেখেন যেটা বলতেছিলাম, তো এটাকে যখন আমরা ডুবাই উপরে উঠাই আমরা কি ফু দেই না, ফু দেই, তো এই ঘটনা হয়। এখন তো ওইটা যখন উঠে তার মানে সে একদম পৃষ্ঠটান থাকে, অবশ্যই পৃষ্ঠটান থাকে। তো এখন দেখেন মনে করেন এটা হচ্ছে আপনার একটা চারকোনা একটা চাকতি বা চারকোনা একটা আয়তকার কোনো বস্তু নিলাম, সেটাকে আমি সাবানের ফেনার ভিতর ডুবাইলাম। তো ডুবাইলে হচ্ছে কি তার মধ্যে কি একটা তরল পদার্থের স্তর একটা মানে উঠে আসবে না, ওই যে আপনারা যেরকম এর ভিতরে ডুবাইলে উঠে আসতো তারপরে ফু দিতেন, দেখতেই পারতেন ওখানে। তো এরকম মনে করেন উঠাইলে কি হচ্ছে, এখানে হচ্ছে তরলের একটা স্তর বা পর্দা আছে, ঠিক আছে। সেই পর্দাটা কি হচ্ছে, পর্দা থাকা মানে কি, পর্দা থাকা মানে হচ্ছে সেখানে সারফেস টেনশন আসতেছে, ঠিক আছে। পর্দা থাকা মানে সেখানে কি আসতেছে, পৃষ্ঠটান আসতেছে, ঠিক আছে। তো পৃষ্ঠটান আসলে এখন মনে করেন এমন একটা জিনিস নিছি যে এ বি সি ডি, এটার মধ্যে হচ্ছে যে এ ডি সি ডি আর বিসি সব কিছু কি আটকানো আছে, আটকায় রাখছি, খালি এই এ বিটাকে আমি কি করিনি, আটকায় রাখিনি। তো এখন যখন সারফেস টেনশন হবে তখন কি হবে, ভিতরের কণাগুলা কি বাহিরের যে সারফেসের কণাগুলা সেগুলোকে আকর্ষণ করবে না, যে এগুলাকে ভিতরের দিকে আকর্ষণ করবে, এটাকে ভিতরের দিকে আকর্ষণ করবে, এইটাকে ভিতরের দিকে আকর্ষণ করবে, এইটাকে ভিতরের দিকে আকর্ষণ করবে, তাই না। এখন ওগুলো তো সব আটকানো, ওগুলো তো নড়তে পারবে না। তো এটাকে যদি ভিতরের দিকে আকর্ষণ করে তো ভিতরের দিকে চলে যাওয়ার কথা, তাই না, এ কিন্তু ভিতরের দিকে চলে যাওয়ার কথা। তাহলে ভিতরের দিকে কি পরিমাণ বল লাভ করবে, ভিতর দিকে টোটাল কি পরিমাণ বল লাভ করবে, সেই টোটাল বলের মানটা কি, F = T × L, তাই না। F = কি, T × L, ঠিক আছে, F = T × L। এখন দেখেন আমি কিন্তু বলি না এটা নিরেট, এটা কিন্তু ফাঁপা, ঠিক আছে, এটা কিন্তু ফাঁপা। তো এটার ক্ষেত্রে আমার এল এর ভ্যালুটা কি হবে, এটার ক্ষেত্রে আমার এল এর ভ্যালু কি হবে, দেখেন তো এই যে একটা ফাঁপা একটা দণ্ডকে যখন নিয়ে আসলাম, ঠিক আছে, মানে ফাঁপা দণ্ড না, মানে এটা থেকে এই দণ্ডটা যখন খুলে নিয়ে আসলাম, এই দণ্ড কিন্তু আবার নিরেট। তো নিরেট দণ্ড যখন আনবো তার কি এই অংশটা ভিজবে, এল পরিমাণ ভিজবে, আর তার তো অবশ্যই একটা পুরুত্ব আছে, পুরুত্বটা নগণ্য কিন্তু পুরুত্ব আছে, তার মানে তার এই পাশটা ভিজবে, তার মানে তার কতটুকু ভিজবে, 2L পরিমাণ ভিজবে, তার মানে কি 2 × L × T। তার মানে এটার ক্ষেত্রে এফ এর ভ্যালুটা কি আসবে, এটার ক্ষেত্রে যেই পরিমাণ বলটা ভিতরের দিকে বা পৃষ্ঠে যে পরিমাণ টোটাল বল লাভ করতেছে সেটা কি F = 2L T পরিমাণ বল সে ভিতরের দিকে লাভ করতেছে। এই যে পৃষ্ঠটান, মানে পৃষ্ঠটান বের করে নিই, পৃষ্ঠটান তো একক ক্ষেত্রফলে, তা আমি মানে একক দৈর্ঘ্যে আমি টোটাল দৈর্ঘ্য কতটুকু সেটা বের করতেছি, ঠিক আছে। যে পৃষ্ঠটান জনিত বলের মানটা আমি বের করছি, যে টোটাল এই বলটা সে ভিতরের দিকে লাভ করতেছে। এখন সে যদি ভিতরের দিকে না যাইতে হয় তাহলে আমাকে বাইরের দিকে তাকে একই ফোর্স দিতে হবে, ঠিক আছে। তো দেখ সেটা আমার ইস্যু না। এখন মনে করেন আমি করলাম কি, মানে আমি এই বলটা বের করলাম জাস্ট, হ্যাঁ, তা আমি করলাম কি এটাকে বাহিরের দিকে করলাম কি প্রসারিত করলাম, এটাকে সমান পরিমাণ এফ বল উল্টা পাশে দিয়ে আমি এটাকে বাইরে কি করলাম, প্রসারিত করলাম। কতটুকু প্রসারিত করলাম, বি পরিমাণ প্রসারিত করলাম, ঠিক আছে, কতটুকু প্রসারিত করলাম, বি পরিমাণ। তো এখন দেখেন প্রসারণের পরিমাণ কতটুকু, এই যে আগে ছিল এইটুকু, এখন হচ্ছে এইটুকু। তো এখন যেইটুকু হয়েছে এটা কি আমার দৈর্ঘ্য ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে না, প্রসারণের ফলে ক্ষেত্রফল বৃদ্ধি। তো ক্ষেত্রফল এটা যদি আয়তকার বস্তু তার মানে ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তার মানে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কি L × B পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। আশা করি বুঝতে পারছেন ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেয়েছে, L × B পরিমাণ। কিন্তু এখানে কিন্তু আবার ঘটনা আছে, ক্ষেত্রফল L × B পরিমাণ বাড়লো, এটা তো তরলের মধ্যে আছে না, তার মানে এটার ক্ষেত্রে ঘটনাটা কি ঘটছে, এটার মধ্যে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে মাঝখান দিয়ে, ঠিক আছে। আপনার ঘটনাটা কি দেখেন, ক্ষেত্রফলটা দুই পাশেই কিন্তু বাড়ছে, উপরের পাশেও বাড়ছে, নিচের পাশেও বাড়ছে, ঠিক আছে, তরলের মধ্যে কিন্তু দুইটাই আছে। তো উপরের পাশটাও ভিজবে, নিচের পাশটাও ভিজবে, তাহলে টোটাল কত ক্ষেত্রফল ভিজবে এখানে, মানে এই ক্ষেত্রফলটা কি টোটাল কত ক্ষেত্রফল ভিজবে, ঠিক আছে সেটা। তাহলে উপরের ক্ষেত্রফল ভিজবে, নিচের ক্ষেত্রফল ভিজবে, তাহলে উপরের ক্ষেত্রফলটা যদি LB হয় নিচের ক্ষেত্রফলটাও LB, তার মানে হচ্ছে টোটাল ক্ষেত্রফল কতটুকু হবে 2LB, ঠিক আছে। তার মানে আপনার দৈর্ঘ্য বৃদ্ধির ফলে কতটা ক্ষেত্রফল ভিজছে, 2 × LB পরিমাণ ভিজছে, ঠিক আছে। তো এই হচ্ছে ঘটনা। তো এখন আমার কাজ কি, আমার এখন কাজ হচ্ছে যে আমি পৃষ্ঠ শক্তি বের করবো। তো একটু আগে শিখছি পৃষ্ঠ শক্তি কি, পৃষ্ঠ শক্তি E = কি একক ক্ষেত্রফলে কৃত কাজের পরিমাণ W/Δ A। এটা হচ্ছে যে আমার ঘটনা ছিল না W/Δ A। তো এখন দেখেন ডেল এর ভ্যালু কিন্তু আমি বের করে ফেলছি যে কতটুকু ভিজবে,
দেখেন পৃষ্ঠ টান পৃষ্ঠ শক্তি, আপনারা বলতে পারেন ভাইয়া 12B কেন নিলেন? পৃষ্ঠ টান পৃষ্ঠ শক্তি সব তো পৃষ্ঠের জন্যই প্রযোজ্য, আর পৃষ্ঠের মধ্যে যখন তরল দ্বারা সে ভিজবে তখন প্রযোজ্য। আমি ক্ষেত্রফল যখন বৃদ্ধি করব তখনও তরল দ্বারা কতটুকু ভিজছে সেই ক্ষেত্রফল বের করব, যখন আমি দৈর্ঘ্য কতটুকু নিব সেটা হিসাব করব, তখনও কতটুকু দৈর্ঘ্য তরল দ্বারা ভিজছে সেটা আমরা নিব। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। হ্যাঁ, তাহলে এখন দেখেন ডেল এ কতটুকু 2LB। ঠিক আছে, ডব্লিউ কি? এখন ডব্লিউ মানে হচ্ছে কৃত কাজ, তো কৃত কাজটা কত দেখেন তো, আমরা কি জানি ডব্লিউ ইকুয়াল টু FS। ঠিক আছে, ডব্লিউ ইকুয়াল টু কি FS। তো এখন দেখেন এফ এর ভ্যালু আমরা কি বলছি, এই একই পরিমাণ বলে আমি উল্টা দিকে টেনে তাকে বাড়াইছি, তাহলে এফ ইকুয়াল টু কত 2LT। ঠিক আছে, আর হচ্ছে এস কি, এস মানে কতটুকু স্মরণ হয়েছে, এর ফলে স্মরণ হয়েছে কি এই বি পরিমাণ স্মরণ হয়েছে না, তার মানে বি, তার মানে ডব্লিউ ইকুয়াল টু কি 2LTB। ঠিক আছে, 2LTB। তো এখন দেখেন এই LB আর এই LB কাটা, 2 কাটা, তার মানে টি ERT কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। ERT কি হয়েছে, সমান হয়েছে। ERT সমান হওয়া মানে কি, ই কি, ই হচ্ছে পৃষ্ঠ শক্তি আর টি কি সারফেস টেনশন বা পৃষ্ঠ টান, তার মানে পৃষ্ঠ টান আর পৃষ্ঠ শক্তির মান কি সমান। তো পৃষ্ঠ টানের আবার একক কি, পৃষ্ঠ টানের একক হচ্ছে T = F/L, তার মানে নিউটন মিটার ইনভার্স 1। পৃষ্ঠ শক্তির একক কি, পৃষ্ঠ শক্তি কি E = W/Del A। W মানে কি জুল, আর এটা হচ্ছে কি মিটার স্কয়ার, জুল পার মিটার স্কয়ার। হ্যাঁ, এখন যদি এদের মান সমান হয়, সবই সমান হয়, এরা যদি একই হয় তাহলে তো এদের এককও একই হওয়ার কথা, এককও এক হয়। দেখেন কেমনে করি, E = কত W/Del A, তাহলে W = কি FS/Del A। ঠিক আছে, তো এখন দেখেন এফ এর মাত্রা কি নিউটন, স্মরণের মাত্রা কি মিটার, নিচের মাত্রাটা কি মিটার স্কয়ার, তাহলে হচ্ছে কি নিউটন মিটার ইনভার্স 1 আসে না ঘুরে ফিরে, নিউটন মিটার ইনভার্স 1 আসছে, এই যে টেনশনের কত নিউটন মিটার ইনভার্স 1। তার মানে আপনাকে কখনো কখনো অঙ্কের মধ্যে বলে দিবে পৃষ্ঠ শক্তির মান, কিন্তু আপনার লাগবে হচ্ছে সূত্রের মধ্যে দেখবেন টেনশন, বা কখনো কখনো আপনার সূত্রের মধ্যে দেওয়া থাকবে হচ্ছে পৃষ্ঠ টানের মান, আপনার সূত্রের মধ্যে লাগবে কি পৃষ্ঠ শক্তি। তো যেটাই বলে দেখ না কেন আপনি কিন্তু অলরেডি এখন জেনে গেছেন যে দুইটার মানে কি সমান। ঠিক আছে, তো এই হচ্ছে পৃষ্ঠ শক্তি আর পৃষ্ঠ টানের মধ্যে সম্পর্ক, যে ঘুরে ফিরে তারা ভাই ভাই, তারা দুইজন সমান সমান মান দেয়। ঠিক আছে, তো এটা গেল। এখন একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। আচ্ছা, একটা কাজ করি, আমার মনে হয় যে এই ক্লাসটা আপনাদের জন্য একটু বেশি হয়ে গেছে, তো নেক্সট ক্লাসে হচ্ছে ভাইয়া বাকি অংশটা শেষ করব। ঠিক আছে, তো আশা করি আপনারা এই জায়গাটা বুঝছেন। এখন আপনাদের কাজ কি, আপনাদের কাজ হচ্ছে যে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ চ্যাপ্টার ক্লোজ করে ফেলবো। আমাদের অলরেডি 4টা ক্লাস গেছে, 5 ক্লাসের মধ্যে আমাদের পদার্থের গাঠনিক ধর্ম শেষ হবে ইনশাআল্লাহ। তো আমি আশা করব আপনারা পৃষ্ঠটান কিভাবে হয়, পৃষ্ঠটান হওয়ার ফলে যে ইলাস্টিসিটি হয় সেটা কিভাবে হয় সব কিছু বুঝছেন, এবং এল এর ভ্যালু যে বিভিন্নভাবে বের করতেছি সেটা কিভাবে বের করতেছি আশা করি সেটাও বুঝছেন। ঠিক আছে, কেউ যদি কোনোটা না বুঝেন সুন্দর করে খাতার মধ্যে লিখে লিখে প্রশ্নটা করে ভাইয়াকে দেখায় দিবেন, মানে আপনারা হচ্ছে ব্যাটলস অফ বায়োলজি গ্রুপে পোস্ট করবেন, এটা কেন এরকম হলো, এটা কেন এরকম হলো না ভাইয়া, তখন ইনশাআল্লাহ অবশ্যই আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যেহেতু 5 ক্লাসের মধ্যে শেষ হয়ে গেছে, দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসে অনেকগুলো করে অঙ্ক করানোর ভাইয়া চেষ্টা করছি। এছাড়া আমি SW দিছি, আপনারা যারা শুধু ক্লাসের উপর ছিলেন তারা ভুল করছেন। আপনারা যদি আমার SWটা আরো ভালো করে করতেন, আমাকে দেখাইতেন, তাহলে আরো ভালো হতো। যারা দেখাইছেন তাদেরকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই যে আপনারা ভাইয়ের সাথে ছিলেন বা আপনারা ভালো করতেছেন। আমার ভালো লাগে যে আপনারা অঙ্কগুলা দিচ্ছি। আমি কিন্তু সব অঙ্ক হচ্ছে যে আপনার মানে নর্মাল অঙ্ক দেই না, আমি অ্যাডমিশনের অঙ্ক দিয়ে দিই। ঠিক আছে, আমি তো মনে করেন বসে বসে কোশ্চেন বানাই না, আমি বিভিন্ন বই থেকে কোশ্চেন কালেক্ট করি, আমার যেটা দেখে দেখে কঠিন মনে হয় আমি সেটাই দিই। ঠিক আছে, এবং আমি খুবই আনন্দিত যে 2-4 জন মানুষ সবগুলো অঙ্ক খুব সুন্দরভাবে সমাধান করতেছেন। তার মানে হচ্ছে আসলে হয় কি, আপনি যখন একটা জিনিস বুঝবেন, আমার মনে হয় আপনি যখন জিনিসটা বুঝবেন তখন যেভাবেই কোশ্চেন করি না কেন আপনি জিনিসটা ঘুরে ফিরে করতেই পারবেন। ঠিক আছে, তো আমি যখন দেখি যে ওই মানুষগুলো করতে পারতেছে তখন আমার মনে হয় যে না, 2-1 জন হয়তো বা বুঝছে। ঠিক আছে, তো ঘটনা হচ্ছে এটাই যে আপনারা ক্লাসও করবেন, SW-গুলোও করবেন। আর আপনারা যদি ক্লাস নোট না দেখান তাহলে ভাই আর মনে হয় না যে আপনারা ক্লাসে থাকেন বা ক্লাস করেন, আপনারা শুধু শুধু দেখে লাইক দিয়ে চলে যান, এটাই মনে হয়। তো ক্লাসগুলো করবেন ইনশাল্লাহ, আর নেক্সট ক্লাসে ভাইয়া ইনশাল্লাহ ক্লাসটা শেষ করে দিব। তো ভাইয়ার জন্য দোয়া রাখবেন। ঠিক আছে, আপনাদের জন্য অনেক দোয়া রইল। আর হচ্ছে ভালোভাবে পৃষ্ঠটান পৃষ্ঠশক্তি বুঝছেন কিনা দেখেন, এবং পৃষ্ঠটান পৃষ্ঠশক্তির মধ্যে সম্পর্কটা দেখেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা বেশ কিছু ভালো ভালো অঙ্ক করে ফেলবো এটা নিয়ে। ঠিক আছে, সবাই দোয়া রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।